আচ্ছা, শুরু করা যাক। এর আগের দিন আমরা মেনলি ম্যাগনেটিক পার্টটা পড়েছিলাম বেসিক্যালি। তো শুরু করেছিলাম আমরা অ্যামমিটার, ভোল্টমিটার, কী করে গ্যালভানোমিটার থেকে তৈরি করে, তারা কিভাবে কানেক্ট করে, ছোটোখাটো একটা দুটো অঙ্ক করেছিলাম। তারপরে ম্যাগনেটিক ফ্লাক্স, ফ্যারাডেজ ল, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হলে কীভাবে ইনডিউস ইএমএফ হবে, বিশেষ করে কারেন্টের ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট, সেটা দুটো তিনটে এক্সাম্পল নিয়ে বলেছিলাম। ঠিক আছে, তারপরে ফ্লেমিংয়ের ডান হস্ত এবং বাম হস্ত নিয়ম, ঠিক আছে, কোথায় ইউজ হয়, আর মোটর আর এদিকে তোমার জেনারেটর, এই দুটোর ইউজ বলা হয়েছিল। ঠিক আছে, আর এসির মধ্যে যেটুকু সিলেবাসে আছে সেই জিস্ট করে বলা হয়েছিল যে আরএমএস ভ্যালু কীরকম, অ্যাভারেজ ভ্যালু কীরকম, ফর্ম ফ্যাক্টর কী জিনিস, আর তোমার ট্রান্সফর্মার কেমন করে অ্যাটলিস্ট কাজ করে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, নর্মাল ফ্রিকোয়েন্সি বারটার করে কি করে, আর আর এই পার্টিকুলার কিছু কেসে আরএমএস ভ্যালু বের করতে দেয়, তো তার কিছু দুটো এক্সাম্পল বলা হয়েছিল। ঠিক আছে, তো যাই হোক, এইটা আপাতত এর আগের দিন আমরা বলেছিলাম। ঠিক আছে, আজকে যেটা আমরা প্রথমে পড়ব সেটা হলো জুলস ল অফ হিটিং। জুলস ল ফর কন্ডাক্টর হিটিং, ফর হিটিং। হলো, তো যদি একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যায়, কারেন্ট যায় এবং টি সময় ধরে, এবং তার একটা রেজিস্ট্যান্স আছে, ধরো এই রেজিস্ট্যান্সটা ধরো আর, ঠিক আছে, তাহলে আপনি কি হবে? ভিডিও অন করেছেন? ও, ভিডিও অন স্যার করে, ভিডিও দেখা যাচ্ছে না। ভিডিও নয়, ফাইলটা বড়, স্ক্রিনটা দেখা যাচ্ছে না, ভিডিও তো দেখতেই পাচ্ছ, আছো তো, হ্যাঁ, স্ক্রিন স্ক্রিনটা, দেখতে স্ক্রিনটা, পাচ্ছি না স্যার, হ্যাঁ অডিও হ্যাঁ, শুনতে স্ক্রিনটা, পাচ্ছি। ঠিক ঠিক ঠিক, স্ক্রিনটা শেয়ার করতে ভুলে গেছি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, দেখো তো একটু। হ্যাঁ 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 স্যার। দেখা যাচ্ছে। ঠিক আছে, জুলস ল অফ হিটিং। তো একটা তারের মধ্যে দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে, টি সময় ধরেই ধরো কারেন্ট যাচ্ছে, এবং তারটার রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে জুলের যে ল সেটা বলছে যে আমার যে যে পরিমাণ হিট উৎপন্ন হবে সেইটা আই স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তার মানে আই যদি দ্বিগুণ হয়, মানে কারেন্টটা যদি ডবল হয়ে যায়, তাহলে হিটটা 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তারপর যত রেজিস্ট্যান্স বেশি হবে তত হিটিং হবে, এবং লিনিয়ারলি প্রপোর্শনাল। তার মানে আটটা যদি 4 গুণ হয়, তোমার হিটটাও 4 গুণ হয়ে যাবে, এবং টাইমের সঙ্গেও, হলো, টাইমের সঙ্গেও তোমার প্রপোর্শনাল। অতএব একসঙ্গে করলে যেটা হয়, এইটা প্রপোর্শনাল টু দিস, হলো, এই এইচ ইজিক্যাল টু আই স্কোয়ার আর টি। তার মানে কোনো একটা তারের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায় টির সময় ধরে এবং তারের রেজিস্ট্যান্স আর হয়, তাহলে বেসিক্যালি আই স্কোয়ার আর টি এই পরিমাণ হিট উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা, এবার এখান থেকে অঙ্ক কীরকম আসতে পারে, আমরা তো জানি ধরো যে আর ইকুয়ালস টু, আবার এইটা জানি, রো এল বাই এ। এবার তার মানে দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স বাড়বে, হ্যাঁ, তাহলে সেখান থেকে কত হিট হতে পারে, মানে হিট ধরো বললো যে এল দ্বিগুণ করা হলো, বা এরিয়া দ্বিগুণ করা হলো, বা আই দ্বিগুণ করা হলো, বা টাইমটা এত গুণ করা হলো, তাহলে কি পরিমাণ হিট উৎপন্ন হয় সেইটা কিন্তু এই ফর্মুলা থেকে বার করা যাবে, বা কত গুণ হবে সেটাও কিন্তু প্রপোর্শনালিটি হিসেবে এখান থেকে বার করা যাবে এই জুল হিট লস থেকে। ঠিক আছে, এবার এই হিটের, আমরা নর্মালি হিট তো এনার্জি একরকম, হিট তো একরকম এনার্জি, তো এই হিট যদি এনার্জি হয়, তাহলে হিটের
ইউনিট হিসেবে আমরা বলতে পারি জুল, জুল বলতে পারি, বা সিজিএস ইউনিট বলতে পারি আর্গ। হলো, কিন্তু এই হিটের একটা ব্যবহারিক একক আছে, ঠিক আছে, সেটা কি বলতো, বলতে পারবে? হিটের ক্যালোরি স্যার। ক্যালোরি, রাইট, এইটা হলো ব্যবহারিক একক। আচ্ছা স্যার, সাউন্ডটাকে আপনার কমানো হচ্ছে, একটু কম আসছে আগের তুলনায়, মানে আগের দিনে যতদিন ক্লাস আচ্ছা করেছি। আচ্ছা, দেখছি দেখছি, দাঁড়াও দাঁড়াও, হিটের ব্যবহারিক আছে, এইটা হেডফোনের প্রবলেম। দেখো সাউন্ড ঠিক আছে, এবার দেখো তো একটু, হ্যালো, সাউন্ডটা ঠিক আছে? দেখো সাউন্ডটা ঠিক আছে? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? তোমরা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে গো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? দেখো তো, শোনা যাচ্ছে? অডিবল? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবার এবার শোনা যাচ্ছে? সাউন্ডটা ক্লিয়ার এবার? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে। তো এইখানে ব্যবহারিক এককটা হলো আমাদের ক্যালোরি। জুল আর ক্যালোরির মধ্যে রিলেশন কি বলো? ক্যালোরি, 1 ক্যালোরি সমান এক 4.2 এক জুল। ক্যালোরি সমান, হ্যাঁ 4.2 জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল। হলো, তো এই আই স্কোয়ার আরটিটা এটা হলো। এবার এইটা কি পরিমাণ ওয়ার্ক ডান করবে তার একটা ফর্মুলা আছে, যে ডাব্লিউ, এটাকে বলে হিটের ওয়ার্ক ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এই জে এর ভ্যালু হলো 4.2 এত জুল পার ক্যালোরি। বেসিক্যালি হিটের ক্যালোরি, ক্যালোরি ক্যালোরি কেটে যাবে, ডাব্লুটা জুলে আসবে বেসিক্যালি, ঠিক আছে? স্যার এই ওয়ার্কডানটা তাপের প্রভাবে যে ওয়ার্কডান হচ্ছে। হ্যাঁ বলে, হ্যাঁ ঠিক, তাপের করেসপন্ডিং ওয়ান, তার মানে এইটা এত জুল পার ক্যালোরি, জের ইউনিট, ঠিক আছে? লিখে নাও। ঠিক আছে, হলো, কোনো অসুবিধা নেই? এই জেটাকে বলে জুল ইকুইভ্যালেন্ট বেসিক্যালি। হলো,
এই এইচটা ক্যালোরিতে বেরোবে, তাহলে ক্যালোরি আর জুল পার ক্যালোরি 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 কেটে যাবে, ডাব্লুটা বেসিক্যালি আমার জুলে আসবে। এই হলো মোটামুটি আমার জিনিসটা, ঠিক আছে। তো এইখান থেকে কি আসতে পারে, ওই বললাম যে রেজিস্ট্যান্স কত গুণ হলো, বা ওয়ার্ক ডান কতটা করলো, বা এত পরিমাণ তোমার হিট থেকে কতটা ওয়ার্ক ডান হবে, হ্যাঁ, সেখান থেকে যে দিয়ে মাল্টিপ্লাই। আচ্ছা, এই ফর্মুলাটা যে খুব বেশি ইম্পর্টেন্ট এরকম নয়, কেন বলো তো? কারণ হলো, ধরো আমি বললাম যে আমার সাপোজ 100 ক্যালোরি হিট আছে, বুঝলে, তাহলে কত জুল কার্য হবে? তো এত ক্যালোরি মানে কি, এত ইন্টু 4.2 জুল, তাই না? তো এইটা দিয়ে গুণ করছো মানে তো জুলে পরিণত করছোই। ওই যেটা হলো বেসিক্যালি 4.2 জুল পার ক্যালোরি, মানে এক ক্যালোরি থেকে বেসিক্যালি 4.2 জুল কার্য হয়, তার জন্য ওটাকে বলে জুল ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? জুল ইকুইভ্যালেন্ট মানে হিটের জুল ইকুইভ্যালেন্ট, মানে 1 ক্যালোরি থেকে কতটা কার্য হচ্ছে, তো সেইটা বেসিক্যালি 4.2 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে বেসিক্যালি আমার কি পরিমাণ কার্য হচ্ছে সেটা বেরিয়ে যাবে। হলো, অনেক সময় ধরো জুল বলে দিল, তখন ক্যালোরি বার করতে হয়, তখন 4.2 দিয়ে ভাগ করবে, সেটারও ভ্যালু হলো 0.04 0.024 এরকম টাইপের একটা ভ্যালু আছে, ঠিক আছে? হলো, তো যাই হোক, এইটা হলো আমার জুল ইকুইভ্যালেন্ট রিলেটেড জিনিসপত্র। হলো, এই যেটার ভালো নাম হলো, লিখে নাও, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। মেকানিক্যাল কেন বলছে? কারণ মেকানিক্যাল ওয়ার্ক ডান হবে, তার জন্য এটা লিখে নাও, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। হলো, আচ্ছা, বেশ, এরপর যেটা আমরা আসবো সেটা হলো, লেখো, থার্মো ইলেকট্রিক এফেক্ট। হলো, তো থার্মো ইলেকট্রিক কি? থার্মো মানে বেসিক্যালি হিট, থার্মো বা থার্ম যাই হোক, এটা মানে হলো হিট, হলো, আর এই ইলেকট্রিক মানে বেসিক্যালি কারেন্টের মতো, কারেন্ট। তার মানে হিট থেকে যদি কোনো একটা এফেক্ট হয় যেখানে হিট থেকে কারেন্ট তৈরি হচ্ছে, ঠিক আছে, হিট থেকে কারেন্ট তৈরি হচ্ছে, সেই এফেক্টটাকে বলবো আমরা থার্মো ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে। এবার কথা হলো যে এই এফেক্টটা প্রথম যে দেখে সে হলো সিবেক। সিবেক, তো তার নাম অনুসারে প্রথম যে এফেক্ট সেইটাকে বলে সিবেক এফেক্ট। তাহলে সায়েন্টিস্টের নাম প্রথম সিবেক দেখেছিল এবং তার নাম অনুসারে প্রথম হলো সিবেক এফেক্ট। কি জিনিস সিবেক এফেক্টটা? বলছে যে প্রত্যেকটা মেটালের, হ্যাঁ, প্রত্যেকটা মেটালের every metal has different electron affinity, ইলেকট্রন ধারণ ক্ষমতা আলাদা সবার। হ্যালো, সব প্রত্যেকটা মেটালের ইলেকট্রন ধারণ করার ক্ষমতা আলাদা আলাদা। তো আমরা দুটো মেটালের কথা ভাবছি, ধরো এটা হলো কপার,
এটা হলো আয়রন। তার মানে দুটোর মধ্যে ইলেকট্রন ডেনসিটিও আলাদা, যে পরিমাণ ইলেকট্রন আছে পার ইউনিট ভলিউম সেটাও আলাদা, ইলেকট্রন ধারণ করার ক্ষমতাও আলাদা, মানে ইলেকট্রন কতটা আমার ধরে রাখতে পারি অন্য মেটালের সংস্পর্শে এসে সেটাও আলাদা দুটোর, হলো? তো এই দুটো মেটালকে যদি এরকম দুবার মানে দুটো আলাদা আলাদা এন্ডে কানেক্ট করা হয় সেটাকে বলে থার্মোকাপল বা তাপ যুগ্ম। হলো? থার্মোকাপল বলে, হলো? তাপ যুগ্ম। এবার কথা হলো যে তাপ যুগ্মটা আরেকবার বলুন। আচ্ছা, থার্মোকাপল কি জিনিস? যে দুটো আলাদা আলাদা মেটাল যদি কানেক্ট করা হয়, ধরো এরকম আমি ছবিতে এঁকেছি একটা কপার এবং একটা আয়রন, দুটো আলাদা আলাদা এন্ডে, এই একটা এন্ড আর এই একটা এন্ড কানেক্ট করা হয়েছে, মানে ওয়েল্ডিং করা হয়েছে, সোজা কথায়। কানেক্ট মানে ওর টাচ করা হয়নি, কিন্তু ওয়েল্ডিং করা হয়েছে, ঝালাই দিয়ে আটকানো হয়েছে। তাহলে পুরো জিনিসটাকে আমরা বলবো তাপযুগ্ম। কি বললাম বোঝা গেল? পুরো জিনিসটাকে আমরা বলবো তাপযুগ্ম, হলো? ঠিক আছে। এবার এই তাপযুগ্মে আমি যদি দুটো যে সংযোজক এন্ড মানে যেখানে কানেক্ট করা হয়েছে সেখানে আমি কি করলাম না, আমি এক জায়গায় কুল করলাম, ঠান্ডা করলাম, আর এক জায়গায় গরম করলাম। লেটস সে এইটা বরফ দিলাম আর এখানে আমি ফুটন্ত জল দিলাম, হলো? তাহলে দুটো এন্ডে যখনই আমি আলাদা আলাদা টেম্পারেচার করলাম, মানে একটা টেম্পারেচার ডিফারেন্স করলাম, তখন কি হবে না, এর মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে। কি বললাম বোঝা গেল? এর মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে। তাহলে সিবেক এফেক্টটা, এটা মনে থাকে জানো? হ্যাঁ, সিবেক এফেক্টটা কি না, সিবেক এফেক্টটা হলো যে আমি যদি টেম্পারেচার ডিফারেন্স তৈরি করি, আমি টেম্পারেচার ডিফারেন্স কি করেছি, তৈরি করেছি, ঠিক আছে? তাহলে কি তৈরি করবে এরা? এই টেম্পারেচার ডিফারেন্সটা একটা কারেন্ট তৈরি করবে, তার মানে কজেস থার্মো ইএমএফ। এই ইএমএফটাকে বলে থার্মো। তার মানে থার্মো ইএমএফ হলে একটা ইএমএফ হলে তার করেসপন্ডিং একটা কারেন্ট হবে। কি বললাম বোঝা গেল? তাহলে দুটো এন্ডে আমি কি করেছি না, টেম্পারেচার ডিফারেন্স তৈরি করেছি, হলো? ঠিক আছে। তাহলে এই ক্লোজ লুপটাতে একটা কারেন্ট হবে। ফ্যারাডের সূত্রটা কি ছিল? যে একটা ক্লোজ লুপের মধ্য দিয়ে যদি ফ্লাক্সের চেঞ্জ হয় তাহলে কি হবে? তাহলে সেই ফ্লাক্সের চেঞ্জের জন্য কি হবে? একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে, একটা ইএমএফ তৈরি হবে, আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে, হলো? আর এখানে কি বলছি, এখানে দুটো এন্ডে ফ্লাক্সের চেঞ্জ ফেঞ্জ এখানে কিছু নেই, দুটো এন্ডে কি হয়েছে না, টেম্পারেচার ডিফারেন্স করেছে, হলো? তো টেম্পারেচার যেই ডিফারেন্স করেছি, যেহেতু দুটোর ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন ধারণ ক্ষমতা আলাদা আলাদা, তার জন্য কি হবে, একটা থার্মো ইএমএফ তৈরি করবে। এবং যেটা মনে রাখবে যে হট জাংশন থেকে কপার থেকে আয়রনের দিকে কারেন্ট হয়, তার মানে কোল্ড জাংশন থেকে কপার, আয়রন থেকে কপারের দিকে কারেন্ট হবে। তাহলে এখানে কিন্তু তুমি কোনো রকম কি করনি না, কোনো রকম ব্যাটারি লাগাওনি, মানে কারেন্ট সোর্স কিন্তু কোনো রকম লাগাওনি, তুমি শুধু কি করেছো, দুটো কানেক্টরে মানে যেখানে যেখানে কানেক্ট হয়েছে, যেখানে যেখানে দুটো মেটাল যুক্ত হয়েছে সেইখানে সেখানে তুমি কি করেছো না, টেম্পারেচার ডিফারেন্স করেছো, তাহলে একটা থার্মো ইএমএফ জেনারেট করেছে। থার্মো ইএমএফ জেনারেট যে করেছে তার জন্য একটা কারেন্ট হবে, এবং এবং কপার থেকে আয়রনে হট জাংশন দিয়ে কারেন্ট যাবে, ঠিক আছে? হট জাংশন দিয়ে কপার থেকে আয়রনে কারেন্ট যাবে, অসুবিধা নেই। কপার থেকে আয়রনের দিকে হট জাংশনে কারেন্ট যাবে,
পরিষ্কার? কোনো অসুবিধা নেই এটা হলো। এইটা হলো সিবেক এফেক্ট। এবার এই এফেক্টটা ঠিক একটা রিভার্সেবল প্রসেস বলতে পারো, সেটা হলো পেল্টিয়ার এফেক্ট। ঠিক এর উল্টো প্রসেস। তো আমি কি করেছি, এবার আমি একই জিনিস করেছি না, এই কপার আর আয়রন একটা থার্মোকাপল আবার আছে, এবার আমি কুল বা হট করিনি। আমি কি করেছি, না আমি একটা কারেন্ট সোর্স লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? তো কারেন্ট সোর্সটা দিয়ে কারেন্ট পাঠাচ্ছি বেসিক্যালি, তার মানে সোজা কথা ব্যাটারি লাগিয়ে দিয়েছি। ব্যাটারিটা যেখানে খুশি লাগাতে পারো, তো লেটস সে এইখানে লাগিয়ে দিয়েছি। এইখানে একটা কারেন্ট পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এই ব্যাটারির জন্য কি হবে, কারেন্ট যাবে কোন দিকে যাবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তার মানে এই দিকে একটা কারেন্ট যাবে। এই কারেন্টটা কে পাঠিয়েছে, এই কারেন্টটা কিন্তু আমি পাঠিয়েছি, ঠিক আছে? তাহলে বলছে এই কারেন্টের জন্য যে দুটো এন্ড আছে না, সেই দুটো এন্ডে কি হবে, কোনো একটা এন্ড হবে হিটেড, কোনো একটা এন্ড হবে কুলড। তো কোথা থেকে কোথায় কারেন্ট যাচ্ছে, আগের সিবেকে কি হচ্ছিল, হট জাংশন দিয়ে কপার থেকে আয়রনে কারেন্ট যাচ্ছিল। তো কপার থেকে আয়রনে কারেন্ট যাচ্ছে এই এন্ডে দিয়ে, তাহলে এইখানে হিট অ্যাবজর্বড হবে, মানে কোল্ড হবে সোজা কথায়, হিট তার মানে কোল্ড হবে, ঠিক সিবেকের উল্টো হলো। আর এই এন্ডটা দিয়ে কি হচ্ছে না, স্যার হিট অ্যাবজর্ব হলে কোল্ড হবে? রাইট, হিট অ্যাবজর্বড হওয়া মানে কোল্ড হওয়া, আর হিট ইভলভ হওয়া মানে হট হওয়া। হিট অ্যাবজর্ব হওয়া মানে কি, হিট অ্যাবজর্ব হচ্ছে মানে সাধারণ টেম্পারেচার থেকে হিট কমে যাচ্ছে সোজা কথায়। একটা তো রুম টেম্পারেচারে ছিল ধরো সাপোজ, তাহলে ওইখান থেকে হিট অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাবজর্ব মানে বাইরে থেকে অ্যাবজর্ব হচ্ছে না গো, তার মানে বাইরে থেকে হিট অ্যাবজর্ব যদি হয়ে যায় তাহলে হিট হয়ে যাওয়া, এখানে মানে ওই এন্ডটা, ওই জন্যই বলছিলাম। হ্যাঁ তার জন্য আমি বলছি, বুঝতে পেরেছি, ওই এন্ডটাতে হিট অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তার মানে যা হিট ছিল তার থেকে কমে যাচ্ছে, হ্যালো, তার জন্য কোল্ড হয়ে যাচ্ছে, হ্যালো। আর এই যেখানে আয়রন থেকে কপারে যাচ্ছে সেটাই কোল্ড হচ্ছিল, তাহলে এইখানে উল্টো হবে, এইখানে হিট ইভলভ হবে, মানে ওই রুম টেম্পারেচারে ছিল, রুম টেম্পারেচার থেকে হিট উৎপন্ন হবে, মানে হিট হবে বেসিক্যালি, ইভলভড হবে মানে হট হবে সোজা কথা, হলো। ঠিক দেখো পেলটিয়ার কিন্তু উল্টো, তার মানে এইখানে কি লিখছিলাম আমরা, যে টেম্পারেচার ডিফারেন্স কজেস থার্মো ইএফএফ, এখানে কি করব, এখানে হলো ইএমএফ কজেস টেম্পারেচার ডিফারেন্স। যে কোনো একটা মনে রাখবে, এটা কিন্তু গন্ডগোল হয়, হ্যাঁ এটা মনে থাকে, এটা কিন্তু খুবই গন্ডগোল হয়, এটা মনে থাকে। মানে আগের সিবেক এফেক্টে টেম্পারেচার ডিফারেন্স করছিলাম, তার জন্য ইএমএফ জেনারেট করছিল, এবং কপার আয়রনের এক্সাম্পলটাই খুব দেয়, যে কপার এবং আয়রন থেকে, কপার থেকে আয়রনে যে যেখানে যাচ্ছিল সেখানে হট হচ্ছিল, উল্টোটাই কোল্ড হবে। কিন্তু যখনই আমি কারেন্ট পাঠাবো পেলটিয়ার এফেক্টে, যখন কপার থেকে আয়রনের দিকে যাবে, তখন সেই জাংশনটা কিন্তু কোল্ড জাংশন হবে, হ্যালো, সেই জাংশনটা কিন্তু কোল্ড জাংশন হবে, হ্যালো। এছাড়াও আর একটা এফেক্ট আছে, যদিও তোমাদের সিলেবাসে নেই, সেটা হলো থমসন এফেক্ট।
হলো। এখানে কি আগে কি হচ্ছিল, আগেগুলো দেখো এন্ড এফেক্ট হচ্ছিল, রাইট? মানে শুধু আমি টেম্পারেচার দিচ্ছিলাম কানেক্টারে, মানে যেখানে কানেক্ট হচ্ছিল সেখানে কারেন্ট হচ্ছিল, বা কারেন্ট পাঠালে এন্ডেই কিন্তু হিট, এবং গোটায় তার কিন্তু কপার বা ওয়্যার কিন্তু ওর জন্য হিট বা কোল্ড হচ্ছিল না, ঠিক? থমসন এফেক্টে কি হবে, থমসন এফেক্টে কিন্তু পুরো তার বরাবরই একটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট তৈরি করবে। হলো, বোঝা গেল কি বললাম? তাহলে থমসন এফেক্টে কিন্তু কি করব না, একটা পুরো টেম্পারেচার গ্রেডিয়েন্ট, টেম্পারেচার গ্রেডিয়েন্ট মানে কি, টেম্পারেচার গ্রেডিয়েন্ট মানে পুরো তারটা জুড়েই আমি, এবং এটা একটা তারের ক্ষেত্রেই ভ্যালিড। হ্যাঁ, ধরো একটা কপারের তার আছে, এটা একটার ক্ষেত্রেই ভ্যালিড। ধরো আমি এখানে হিট করছি, এটা যে কোনো একটা ওয়্যার আছে, শুধু আয়রনেও হবে। এইখানে যদি হিট করো, এইখানে যদি আমি ভাবো যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা, এইখানে নিশ্চয়ই আর 100 ডিগ্রি হবে না শুরুতে, কিছুক্ষণ পরে গেলে হয়ে যাবে সেটা, কিন্তু শুরুতে এখানে 100 হবে না, এখানে হয়তো সাপোজ বলছি 50 হবে, তাই না? এখানে গেলে আর একটু কম হবে, রাইট? যত দূরে যাবে তত 100 থেকে কম হবে। তাহলে এই রকম পজিশনকে আমরা বলি টেম্পারেচার গ্রেডিয়েন্ট তৈরি হয়, একটা লেন্থ জুড়ে টেম্পারেচারের ডিফারেন্স তৈরি হওয়া। এই কোনো একটা জিনিসের গ্রেডিয়েন্ট মানে হলো, টেম্পারেচার গ্রেডিয়েন্ট মানে যেমন ধরো ডিটিডিএক্স, যদি ভেলোসিটি গ্রেডিয়েন্ট হয় তাহলে ডিভিডিএক্স, ভিসকোসিটিতে পড়েছিলাম। হ্যাঁ, তো ডিটিডিএক্স মানে হলো টেম্পারেচার গ্রেডিয়েন্ট, ভেলোসিটি গ্রেডিয়েন্ট হলে ডিভিডিএক্স বোঝাবে। হলো, তো টেম্পারেচার ডিফারেন্স কি করবে না, এটা আবার কজেস ইএমএফ। এরা আবার একটা তোমার কি করবে না, থার্মো ইএমএফ তৈরি করবে পুরো লেন জুড়েই। এইটার কিন্তু থার্মোকাপল বা তাপযুগ্মর দরকার নেই। হলো, এইটা কিন্তু তাপযুগ্মর কোনো রকম দরকার নেই, এমনিই হবে। হলো, দেখো এতটা পর্যন্ত কোনো অসুবিধা আছে কি না দেখো, দেখো এতটা পর্যন্ত। হলো, অসুবিধা নেই। আচ্ছা, এবার সিবেক এফেক্টে একটা টার্ম ডিফাইন করা হয়, সেটা লেখো সিবেক কোএফিশিয়েন্ট। এই ডেফিনিশনটা লিখে নাও, সিবেক সিবেক কোএফিশিয়েন্ট লেখো। সিবেক কোএফিশিয়েন্ট হলো একটা মেটেরিয়ালের প্রপার্টি, এটা হলো একটা মেটেরিয়ালের প্রপার্টি। তার মানে বিভিন্ন মেটেরিয়ালের সিবেক কোএফিশিয়েন্ট আলাদা। হ্যালো, এবং সিবেক এফেক্টটা কি না, টেম্পারেচার ডিফারেন্স তৈরি করছিলাম, তার জন্য কতটা কারেন্ট যাচ্ছিল, রাইট? ঠিক, ঠিক কথা। তাহলে সিবেক কোএফিশিয়েন্ট বলছে কতটা ইএমএফ তৈরি হবে, ইএমএফ জেনারেটেড, ইএমএফ generated per unit temperature difference। তার মানে সোজা কথায় ওই দুটো এন্ডের যদি টেম্পারেচার ডিফারেন্স এক হয় কতটা কারেন্ট হবে, হ্যাঁ কতটা কারেন্ট নয় কতটা ইএমএফ হবে, মানে ভোল্ট, এর ইউনিট হলো
এর ইউনিট হলো ভোল্ট, হলো, সরি ভোল্ট নয়, একটু ভুল লিখলাম, ভোল্ট পার কেলভিন বা ভোল্ট পার ডিগ্রি সেন্টিগ্রেড। ভোল্ট পার কেলভিন আর ভোল্ট পার ডিগ্রি সেন্টিগ্রেড একই জিনিস, এটা মনে থাকে জানো, হলো, কোনো অসুবিধা নেই। এবার কথা হলো এই সিবেক কোএফিসিয়েন্টটা কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, মানে তুমি একটাতে 0 করলে আর একটাতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করলে যা ইএমএফ জেনারেট হবেই, মানে যা সিবেক কোএফিসিয়েন্ট, একটাই 99 করলে আর একটাই 100 করলে, তাহলে কিন্তু এই সিবেক কোএফিসিয়েন্ট এক নয়। তাহলে এইটা কিন্তু মেটেরিয়ালের ফাংশন তো বটেই, মেটেরিয়ালস প্রপার্টি তো বটেই, তার সঙ্গে সঙ্গে টেম্পারেচারেরও ফাংশন। এটা কিন্তু টেম্পারেচারেরও ফাংশন, ঠিক আছে, হলো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর কিসের উপর ডিপেন্ড করে? আর ডিপেন্ড করে ডোপিং লেভেলের উপর। মেটেরিয়াল যদি ডোপিং হয়, কতটা ডোপিং কনসেন্ট্রেশন দিয়েছি, তো ডোপিং লেভেলের উপর ডিপেন্ড করে, মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। তারপরে ইলেকট্রনিক ব্যান্ড স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, কীরকম ব্যান্ড স্ট্রাকচার এই যে ডোপিং বা মেটেরিয়ালটা আছে তার ইলেকট্রনিক ব্যান্ড স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। ডোপিং লেভেলের উপর ডিপেন্ড করে, ইলেকট্রনিক ব্যান্ড স্ট্রাকচারের উপর, কত ভোল্টেজ হবে পার ইউনিট টেম্পারেচার ডিফারেন্সের জন্য, সেইটা কিন্তু ডিপেন্ড করে, হলো, বুঝতে গেল। একই রকম এটাতে গেল সিবেক এফেক্টের গল্প হয়। একই রকম পেল্টিয়ার কোএফিসিয়েন্ট বলে আর একটা জিনিস আছে। হ্যালো, তো পেল্টের এফেক্টটা কি? পেল্টের এফেক্ট বলছে যে তুমি কারেন্ট যদি পাঠাও তাহলে কি হবে না, দুটো এন্ডে একটাই হিট ইভলভ হবে আর একটাই হিট অ্যাবজর্ব হবে, ডিপেন্ডিং অন দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট অ্যান্ড মেটেরিয়াল টু ফর্ম দ্য থার্মোকাপল, ঠিক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এইখানে ডিফাইন করছে যে কতটা হিট ইভলভ বা অ্যাবজর্ব হবে, হিট evolved or absorbed পার কারেন্ট গেলে হবে, তো তাহলে পার ইউনিট চার্জ flowing per flowing আচ্ছা through the junction, through the জাংশন। একটা জাংশনের ভেতর দিয়ে যদি একটা ইউনিট চার্জ ফ্লো করে, কারেন্ট হচ্ছে তো, তাহলে একটা ইউনিট মানে 1 কুলম চার্জ যদি যায় তাহলে কতটা হিট উৎপন্ন হচ্ছে হট জাংশনে বা কতটা হিট অ্যাবজর্ব হচ্ছে কোল্ড জাংশনে, হলো। তাহলে এর ইউনিট কি? এটা বেসিক্যালি পাই দিয়ে লেখা হয়। তাহলে ইউনিট কি এর, কি মনে হচ্ছে দেখো তো, হিট এত, তার মানে এর ইউনিট হলো জুল পার কুলম,
হলো? কোনো অসুবিধা নেই? ক্লিয়ার? এবার ধরো বলছে যে পাই হলো আমার পেল্টিয়ার কোএফিসিয়েন্ট, হলো? এবার ধরো আই কারেন্ট যাচ্ছে, আমি পাঠিয়েছি টি সময় ধরে, হলো? তাহলে আমি বলতে পারবো যে হিট ইভলভ বা অ্যাবজর্ব, যাই হোক আমি একটা লিখছি, এটা কত? পাই কি? পাই হলো পেল্টিয়ার কোএফিসিয়েন্ট, মানে পার ইউনিট চার্জে পাই জুল হিট উৎপন্ন হয়। কিন্তু আই পরিমাণ যদি কারেন্ট টি সময় ধরে যায়, কতটা চার্জ যায়? আই টি পরিমাণ। কেন? কারেন্ট ইজিক্যাল টু কিউ বাই টি, তাহলে কিউ ইজিক্যাল টু কত চার্জ গেল? আই টি। তাহলে এইটা পরিমাণ হিট অ্যাবজর্ব হবে টোটাল, এত জুল। ক্যালোরি করলে সেরকম করে ক্যালোরি করে নেবে, হলো? বোঝা গেল? কোনো অসুবিধা নেই? পরিষ্কার? হলো? থমসন এফেক্টে কি হয়? থমসন এফেক্টে, আচ্ছা স্যার, বলো বলো বলো। বলছি ওই পেল্টিয়ার এফেক্ট যেটা আছে, হুম, ওখানে ব্যাটারিটা যদি আমি উল্টো করে লাগাতাম তাহলে কি এদিকে উল্টে যেত। হিট তৈরি হতো, তাই হ্যাঁ, তো? উল্টে তৈরি হতো, হ্যাঁ। আমি কি বললাম? আমি আমার কপার থেকে আয়রনে যেদিকে যাবে, আমি ছবি আবার আঁকি একটা, কপার থেকে আয়রনে যেদিকে যাবে, ধরো এইটা দুটোই আমার রিভার্সিবল প্রসেস, ঠিক আছে? ধরো এইটাই তুমি যখন বলছো এটাই বলছি। আচ্ছা, এইটা ধরো আমি উল্টো করে পাঠালাম, ঠিক আছে? তাহলে এইটা হলো কপার, এইটা হলো আয়রন, তাহলে কারেন্ট পাঠাচ্ছ কোন দিকে? এই দিকে, তাই না? এই দিকে কারেন্ট পাঠাচ্ছ। হ্যাঁ। তাহলে এই এন্ড দিয়ে কপার থেকে আয়রনের দিকে যাচ্ছে। আমি কি বললাম? কপার থেকে আয়রনে যদি যায় কারেন্ট সিবেকে, তাহলে হট জাংশন দিয়ে যায়, রাইট? কপার থেকে, তাহলে এইটা হয়ে যাবে কোল্ড। কপার থেকে আয়রনে গেলে এইটা হয়ে গেল এখন কোল্ড, আর এইটা হলো আমার হট জাংশন। বুঝতে পারলে? এটা কিন্তু পেল্টিয়ারের জন্য। আচ্ছা। এই দুটো প্রসেসই, সিবেক এবং পেল্টিয়ার, দুটো প্রসেসই রিভার্সেবল প্রসেস, মনে থাকবে? আমি নিচে লিখছি দুটো, কারণ তিনটে প্রসেসই রিভার্সেবল প্রসেস, অল আর রিভার্সেবল প্রসেস, হলো? দেখো থমসন এফেক্টটা কিন্তু সিবেক এফেক্টের মতোই, যে টেম্পারেচার ডিফারেন্স আছে, হ্যাঁ, এটা পুরো লেন্থ জুড়ে আছে, এটা ঠিক কথা, কিন্তু আছে। থমসন এফেক্টটা তৈরি হয় এই বললাম না যে ডিফারেন্ট টেম্পারেচারের জন্য সিবেক কোএফিসিয়েন্টগুলো আলাদা আলাদা। তাহলে এই থমসন এফেক্টটা সিবেক এফেক্টের মতোই, কিন্তু এটা একটা এফেক্ট কার জন্য না, ডিফারেন্ট টেম্পারেচারে সিবেক কোএফিসিয়েন্ট আলাদা আলাদা আলাদা। বোঝা গেল কি বললাম? ডিফারেন্ট টেম্পারেচারে সিবেক এফেক্টগুলো আলাদা আলাদা আলাদা। এই সিবেক এফেক্ট, পেল্টিয়ার এফেক্ট বা থমসন এফেক্ট, এখানে যে কারেন্ট এইগুলোকে বলবো থার্মো কারেন্ট, আর যে ইএমএফ জেনারেট করছে যেখানে যেখানে থমসন এবং সিবেকটে, সেইগুলোতে আমরা বলবো থার্মো ইএমএফ, হলো? বোঝা গেল? থার্মো কারেন্ট এবং থার্মো ইএমএফ, হলো? কোনো অসুবিধা নেই? দেখো এতটা পর্যন্ত। অসুবিধা নেই কিছু? আচ্ছা, এবার আমি একটা অন্য পয়েন্টে যাচ্ছি, সেটা হলো ইলেকট্রিক্যাল এনার্জি। আমরা এমনি এনার্জি কি বলি? যে কোনো একটা পদার্থে ইলেকট্রিক্যাল এনার্জি, কোনো একটা পদার্থের উপর বা কোনো একটা সিস্টেমের উপর যদি ওয়ার্ক ডান করা হয়, তাহলে সেই ওয়ার্ক ডানটা এনার্জি হিসেবে ওই সিস্টেম বা ওই পদার্থের মধ্যে শক্তি হিসেবে বা এনার্জি হিসেবে স্টোরড হয়, রাইট? একই জিনিস
ইলেকট্রিক্যাল এনার্জিটা কি জিনিস, একই, যে কোনো পরিমাণ ইলেকট্রিক্যাল যদি কোনো ওয়ার্ক ডান করা হয় তাহলে বেসিক্যালি ইলেকট্রিক্যাল এনার্জি হিসেবে যেমন স্টোর হয়। যেমন আমরা এর আগের দিন বলেছিলাম যে জেনারেটর কী হয় না, মেকানিক্যাল ওয়ার্ক ডান করা হলো, হ্যাঁ, তো সেইটা ইলেকট্রিক্যাল এনার্জি হিসেবে তোমার স্টোর মানে ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার হয়। তো ইলেকট্রিক্যাল এনার্জি আমাদের বাড়িতে প্রচুর ইউজ হয়, টিউবলাইট জ্বলে, ফ্যান চলে, এসি চলছে, বা ফ্রিজ আছে, বা গিজার চলছে, ঠিক আছে না, বা ইলেকট্রিক্যাল হিটার চলছে, বা ইন্ডাকশান চলছে, সেইগুলো সবই ইলেকট্রিক্যাল এনার্জি থেকে ইউজ করি। এবার ডিফারেন্ট, ফ্যান চলার সময় তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে ট্রান্সফার হচ্ছে, যখন লাইট জ্বলছে তখন ইলেকট্রিক্যাল এনার্জি লাইট এনার্জিতে ট্রান্সফার হচ্ছে, যখন তোমার ধরো একটা হিটার আছে তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি হিট এনার্জিতে ট্রান্সফার হচ্ছে, এইরকম জিনিসপত্র আছে। হলো, তো ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা কি? ফর্মুলা হলো যে পাওয়ার যদি বলি, এটা কিন্তু এনার্জির ইউনিট নয়, পাওয়ারের ইউনিট বলছি আমি, মানে পাওয়ারের ফর্মুলা বলছি, মানে পি, এইটা ইজিক্যাল টু বেসিক্যালি আমার ভি ইন্টু আই, ভোল্টেজ ইন্টু কারেন্ট। হলো, এবার ভি ইজিক্যাল টু তো ওহমস ল অনুসারে আই আর, তাই না, ঠিক? তাহলে ভিআই যেমন ফর্মুলা, ভি এর জায়গায় যদি আই আর করে দাও তাহলে আই স্কোয়ার আর, এটাও একটা ফর্মুলা। আবার আই এর জায়গায় যদি ভি বাই আর বসাও তাহলে ভি স্কোয়ার বাই আর, এটাও একটা ফর্মুলা। তাহলে পাওয়ারের তিনটে ফর্মুলা বেসিক্যালি, এটাও একটা ফর্মুলা, এটাও একটা ফর্মুলা, এটাও একটা ফর্মুলা। হলো, পাওয়ারের ইউনিট হলো ওয়াট, এটার জুল পার সেকেন্ড বা ওয়াট। হলো, হলো, এবার মজাটা দেখো, একটু আগে আমরা বললাম না যে এইচ ইজিক্যাল টু কত না আই স্কোয়ার আর টি, এইটাই তো পাওয়ার, এই আই স্কোয়ার আরটাই তো পাওয়ার। তার মানে পাওয়ারের সঙ্গে যদি টাইম গুণ করি তাহলে ওয়ার্ক ডান হয় বা এনার্জি হয়, তাহলে এইটা হলো এনার্জি। হলো, তাহলে এইটাকেও তুমি যেমন এরকম করে লিখছো, তাহলে আই স্কোয়ার আরকে ভিআই লিখতে পারো, তাহলে ভিআই টিও লিখতে পারো, কিংবা কেউ যদি মনে করো ভি স্কোয়ার বাই আর ইন্টু টি লিখবো তাও হবে। তাহলে এইচ এর ফর্মুলা এইটা লিখেছিলাম বটে, এটাও ইউজ করা যেতে পারে, এটাও ইউজ করা যেতে পারে, যেটা আমরা বলছিলাম ক্যালোরিতে লিখবো, সেখান থেকে 4.2 দিয়ে গুণ করলে জুলে পাবো। হলো, বুঝে গেল? এবার আমাদের বাড়িতে যে সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আছে, ঠিক আছে, তুমি সেটা ছোট একটা টিউব থেকে শুরু করো, ফ্যান, রেফ্রিজারেটর, এসি, গিজার, যা কিছু, যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যত ছোট কেনো বা যত বড়ই কেনো না কেন, কি থাকবে? পাওয়ার রেটিং দেওয়া থাকবেই, পাওয়ার রেটিং দেওয়া থাকবে। তো আমাদের বাড়িতে যে সমস্ত অ্যাপ্লায়েন্সগুলো থাকে সাধারণত 220 ভোল্ট দেওয়া থাকে। হ্যালো, ভোল্টেজটা মোটামুটি একই, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পাওয়ার, যেমন একটা টিউব লাইট যদি এলইডি কেনো 15 ওয়াট, এমনি যদি রড কেনো তাহলে 40 ওয়াটের কাছাকাছি থাকবে। তাহলে পাওয়ার এবং ভোল্টেজটা লেখা থাকে সাধারণত। হ্যালো, বুঝতে গেল? এইটা হলো আমার পাওয়ার রেটিং। যে কোনো ইনস্ট্রুমেন্টে, যে কোনো, তুমি ইস্ত্রি বলো, এসি বলো, ওই চুল স্ট্রেটনার বলো, যে কোনো ইনস্ট্রুমেন্টে এই জিনিস লেখা থাকবেই, ভোল্টেজ এবং পাওয়ার। এটা মানে কি? এটা মানে হলো যদি আমি ওই ইনস্ট্রুমেন্টটাকে 220 ভোল্টের সঙ্গে যুক্ত করি তাহলে ও ম্যাক্সিমাম পাওয়ার দেবে 40 ওয়াট, এর থেকে বেশি পাওয়ার দিতে পারবে না। পরিষ্কার? ক্লিয়ার? যদি এর বেশি ভোল্টেজের সঙ্গে হঠাৎ করে যুক্ত করে দিই খারাপ হয়ে যাবে, সোজা কথা। এমন নয় যে 220 ভোল্টে 40 ওয়াট দিচ্ছে মানে আমি যদি 320 ভোল্ট দিয়ে দিই তাহলে 40 ওয়াটটা 50 বা 55 ওয়াট হয়ে যাবে, তা কিন্তু হবে না। ও ম্যাক্সিমাম পাওয়ার যেটা দিতে পারে সেটা হলো 40 ওয়াট, এর থেকে কম দিতে পারে, এর থেকে বেশি দিতে পারবে না। বুঝে গেল? টিউবটা 220 ভোল্ট যদি হয় ধরো, তাহলে টিউবটা 220 ভোল্ট
পোটেনশিয়ালের সঙ্গে বা পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে যদি যুক্ত করি তাহলে 40 ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার দেবে। তার মানে কি? তার মানে যদি আমি ধরো, তার মানে এটা হলো পি ভ্যালু আর এটা ভি ভ্যালু, তাই না? তাহলে আই কত? আই হলো আমার পি বাই ভি, ঠিক? তাহলে 40 বাই 220 কিছু একটা পাওয়া যাবে। এত অ্যাম্পিয়ার কারেন্ট ওর মধ্যে দিয়ে আমি ম্যাক্সিমাম পাঠাতে পারবো। এর বেশি কারেন্ট চলে গেলে কিন্তু সেই ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টটা খারাপ হয়ে যাবে। আমি ম্যাক্সিমাম কারেন্ট, এটা কত হবে? মোটামুটি 200 ধরলে 1/5 হয়, মানে মোটামুটি ধরো 0.2 থেকে আর একটু কম হবে ধরো, ঠিক আছে? তো 40 বাই 220, 40 দাঁড়াও বাই 220, ওই সরি দাঁড়াও, 40 বাই 220, 0.18 অ্যাম্পিয়ার মতো কারেন্ট যাবে, হলো? ঠিক আছে? যদি বলো ওই ইনস্ট্রুমেন্টটার রেজিস্ট্যান্স কত, তাহলে তুমি এই ফর্মুলা থেকে বার করতে পারবে। রেজিস্ট্যান্স কত হবে? রেজিস্ট্যান্স কত হবে? রেজিস্ট্যান্স হবে আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি, তার মানে 220 স্কোয়ার বাই পি মানে 40। কত হবে এটা? 220 স্কোয়ার বাই 40, ওই মোটামুটি ধরো 1210 এত ওহমের রেজিস্ট্যান্স, হলো? 1 কিলো ওহমের একটু বেশি, ঠিক আছে? হলো? পরিষ্কার? তাহলে কোনো একটা ইনস্ট্রুমেন্টের পাওয়ার রেটিং দেখে আমি বলতে পারি তার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট কত পাঠাবে এবং তার রেজিস্ট্যান্স কত, সেটা আমি বলতে পারি কিন্তু, হ্যালো? এবার তুমি বলতে পারো যে স্যার এই তিনটে ফর্মুলার মধ্যে কখন কোনটা ইউজ করব। দেখো, স্যার ওটা 1200 হবে, আরো বেশি হবে? 220 স্কোয়ার ডিভাইডেড বাই 40 করো, দেখো। 220 স্কোয়ার মানে তো 484 পর ডবল ছিল। হ্যাঁ দেখো, আমি করেই বলছি। 220 আর 220কে 40 দিয়ে ভাগ করলে মোটামুটি ধরো কত হবে? 6 কাছাকাছি, ওই 1210, ঠিক আছে? আমি ক্যালকুলেটার করেই বলছি গো, আমি এমনি হাতে ক্যালকুলেশনও করিনি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, হলো? আচ্ছা, বেশ। এবার কথা হলো যে ধরো একটা দুটো বাল্ব আছে, এইটা একটা বাল্ব, হ্যালো? এইটা একটা বাল্ব। তো এই দুটো বাল্বকে তুমি সিরিজে যুক্ত করেছো, এখানে একটা ব্যাটারি ফ্যাটারি দিয়েছো, এবং দুটোরই রেটিং ধরো এইটা, এই 220 ভোল্ট 40 ওয়াট, হলো? ঠিক আছে? তাহলে তোমাকে ধরো ব্যাটারিটা সাপোজ বললো যে, আচ্ছা ব্যাটারিটার কিছু একটা ভোল্টেজ বলেছে, এবার যেহেতু সিরিজে আছে তাহলে এর মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট যাবে, রাইট? সিরিজে যুক্ত হলে তাই তো হয়, সিরিজে যুক্ত হলে একই পরিমাণ কারেন্ট যায়, প্যারালালে যুক্ত হলে ভোল্টেজ একই থাকে। তার মানে আমার, আচ্ছা রেটিং দুটো ধরো সাপোজ আলাদা, হ্যাঁ, সাপোজ এইটার পাওয়ার হলো 40 ওয়াট আর এইটার সাপোজ এটা 60 ওয়াট, হলো? তাহলে পাওয়ার হবে, সিরিজে যেহেতু যুক্ত, এই ফর্মুলা ইউজ করছি আমি, সেকেন্ড ফর্মুলাটা, তাহলে আই তো সমান, তাহলে ঠিক পি প্রপোর্শনাল টু বার, আই তো সমান এই সার্কিটের ক্ষেত্রে, তাহলে আই যদি সমান হয় যার পাওয়ার বেশি তার রেজিস্ট্যান্স বেশি, তার মানে 60 ওয়াটের বাল্বটার রেজিস্ট্যান্স বেশি হবে, ঠিক আছে? পরিষ্কার? কিন্তু এটাই যদি ধরো প্যারালালে যুক্ত করি, এইরকম করে আর একটা এরকম আছে, একই রকম 40 আর 60, এটা
এটা 40 ওয়াট পাওয়ার, এটা 60 ওয়াট পাওয়ার। তখন কিন্তু পাওয়ারের ফর্মুলা প্রপোর্শনাল টু ভি সমান, তাহলে 1/r এই ফর্মুলা অনুসারে, ঠিক আছে? ভি তো সমান 40 ওয়াটের এগেনস্টে আর 60 ওয়াটের, তাহলে কিন্তু পাওয়ার যদি বেশি হয় রেজিস্ট্যান্স কম, তার মানে 60 ওয়াটেরটার পাওয়ার রেজিস্ট্যান্স কম, 40 ওয়াটটার রেজিস্ট্যান্স বেশি। হয়ে গেল? ক্লিয়ার? অতএব যখন যখন যেরকম যেরকম লাগবে সেরকম সেরকম করে আমরা ইউজ করতে পারবো। হলো? আর টি দিয়ে গুণ করলে কতটা জুল কার্য হচ্ছে সেটা আমি বের করতে পারবো, পাওয়ারের সঙ্গে টি গুণ করে ফেললেই আমি করতে পারবো। হলো? এবার এই তো গেল নর্মালি আমরা ফিজিক্সে কীরকম ইউনিট ইউজ করি। হলো? কিন্তু আমাদের যে ইলেকট্রিক্যাল বিল আছে এরা কিন্তু এরকম ক্যালোরি, জুল, ওয়াট এইসব ইউনিট ইউজ করে না। এরা যে ইউনিট ইউজ করে সেটা হলো বিওটি ইউনিট ইউজ করে। এই যে আমরা বলি এত ইউনিট কারেন্ট পুড়িয়েছি, অত ইউনিট মানে অত বিওটি ইউনিট কারেন্ট পুড়িয়েছে। এই বিওটি ইউনিটের ফুল ফর্ম কি? বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড হলো বোর্ড অফ ট্রেড ইউনিট। হলো? এটা মানে কি, কিরকম করে ক্যালকুলেট করতে হয়? এটা মানে হলো যে 1 কিলোওয়াট আওয়ার, 1 বিওটি ইউনিট মানে হলো 1 কিলোওয়াট আওয়ার। এটা মানে হলো যে 1000 ওয়াটের একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি 1 ঘন্টা চলে তাহলে 1 ইউনিট কারেন্ট পুরাবে। লিখে নাও। এটা মানে হলো যে if an instrument of 1000 watt, এইটাকে বলে 1 কিলোওয়াট or 1 kilowatt. If an instrument of 1000 watt or 1 kilowatt runs for 1 hour, it will read as 1 unit or 1 BOT unit. হলো? বুঝে গেল? এবার এই 1 ইউনিটের দাম এখন মোটামুটি ধরো 9, 9.5 টাকা, 9 টাকা, 10 টাকা যেরকম হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। গ্রামের দিকে মনে হয় একটু কম থাকে, শহরের দিকে সেটা বেশি হয়ে গেছে। যাই হোক, হলো? ঠিক আছে? এবার এটাতে মানে এইটা কার ইউনিট? এই কিলোওয়াট আওয়ার, এটা বেসিক্যালি এনার্জির ইউনিট। কেন? কারণ ওয়াট মানে কি? ওয়াট মানে হলো জুল পার টাইমের ইউনিট, সেকেন্ড। একে কিলোওয়াটও মানেও তাই, কিলো জুল পার সেকেন্ড, বেসিক্যালি আমার পাওয়ারের ইউনিট। ইনটু যখন আওয়ার করছি, টাইমের ইউনিট করছি, তখন ভাবো তো তাহলে তখন টাইমের ইউনিট করছে মানে আলটিমেটলি টাইমের ইউনিট কনভেনশনাল আউটের মতো হয়ে যাবে, তাহলে জুলটা থেকে যাবে। তার মানে বেসিক্যালি এটা নাথিং বাট দ্য ইউনিট অফ এনার্জি। ব্যয়িত তড়িৎ শক্তি, হ্যাঁ বলো, হ্যাঁ তড়িৎ শক্তি দেয় তো, ঠিক তো। এইটা হলো বেসিক্যালি ইলেকট্রিক্যাল এনার্জির ইউনিট, ব্যবহারিক মানে কি বলবো, ট্রেডিং ইউনিট। তাই হলো?
এবার কথা হলো যে যদি আমার এনার্জির ইউনিটি হয় তাহলে 1 বিওটি সমান 1 কিলোওয়াট আওয়ার। তার মানে 1 কিলোওয়াট মানে কত? 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা মানে এত সেকেন্ড। তার মানে 3.6 যদি করি ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে? 1003 6 6। আর ওয়াট ইন্টু সেকেন্ড মানে কি? জুল ইন্টু সেকেন্ড ইন্টু সেকেন্ড, সেকেন্ড জুল। কেটে গেলে এত জুল। তার মানে মোটামুটি 3.6 10 টু দি পাওয়ার 6 জুল, এটা মানে বেসিক্যালি 1 বিওটি। হলো 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এটা মানে বেসিক্যালি আমার দেশ। হলো এবার ধরো বা 36 যদি করে 10 টু দি পাওয়ার 5 অত জুল বা ওয়াট সেকেন্ড, বা এটা 6 জুল মানে বেসিক্যালি আমার 3.6 মেগা জুল। ঠিক আছে? হ্যালো, এবার আমরা কি করে ক্যালকুলেট করব? মোটামুটি ধরো একটা বাড়ি আছে, হ্যালো, এই বাড়িটায় ধরো সাপোজ বলছি যে 40 ওয়াটের বাল্ব আছে। কটা? লেটস সে 5টা, 5 পিস। হ্যালো, তার সঙ্গে আর কি আছে? এগুলো জলে ধরো প্রতিদিন মোটামুটি ধরো 100 ওয়াটসের ফ্যান আছে, 2টো ফ্যান আছে। হ্যালো, তারপরে ধরো একটা ফ্রিজ আছে, সাপোজ ফ্রিজটা হলো 1000 ওয়াটের। ধরো এটা একটা আছে, এটা রেফ্রিজারেটর, ফ্রিজ এক পিস আছে। হ্যালো, এই ধরো আর কি থাকবে? মোটামুটি একটা টিভি আছে, ধরো একটা টিভি আছে মোটামুটি ধরো 100 থেকে 150 ওয়াট, 150 ওয়াটের, এটা এক পিস আছে। তো বাল্বগুলো ধরো মোটামুটি রাফলি অন অ্যাভারেজ সাপোজ 10 ঘন্টা করে চলে। ফ্যানটাও ধরো 10 ঘন্টা চলে। ফ্রিজটা ধরো অ্যাভারেজে পার ডে 5 ঘন্টা চলে। আর টিভিটা ধরো সাপোজ 2 আওয়ার চলে। মান্থলি বিল কীরকম আসবে সেটা ক্যালকুলেট করা যাক। এবার আমি ক্যালকুলেট করব কি করে? পার ডে আগে ক্যালকুলেট করে তারপরে 30 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত ইউনিট হবে? আচ্ছা, 40 ওয়াটের ফ্যান যদি 5টা থাকে, টোটাল 200 ওয়াট। কত ঘন্টা করে চলে? 10 ঘন্টা করে চলে। তাহলে প্রতিদিন এত ওয়াট খরচ হয়। ঠিক? তারপর 100 ওয়াটের ফ্যান 2টো চলে 10 ঘন্টা করে। 9.3 কিলোওয়াট হলো, হ্যাঁ হবে, ঠিক আছে। কিলোওয়াট আওয়ার। আচ্ছা ঠিক। তারপরে 1000 ওয়াটের একটাই ফ্যান আছে, 5 ঘন্টা করে চলে। তাই না? তারপরে 150 ওয়াটের একটা টিভি আছে, 2 ঘন্টা চলে। তাই না? তাহলে টোটাল ওয়াট কত? এটা হলো টোটাল ওয়াট, রাইট? এটা হলো টোটাল ওয়াট পার ডে। এটা হলো, তো মোটামুটি কত হচ্ছে এটা গুণ করে দেখো তো। 400, 400 আর 5 2000, 2000 এখানে 1000, এখানে 2000, 4000, 4000 এখানে 5000, তাহলে 4000 মানে 9000, 9300। এত ওয়াট শক্তি আমি প্রতিদিন খরচ করি। 30 দিনে কত হবে? পার মান্থ কত তাহলে? পার মান্থ হলো 30 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে বেসিক্যালি 9300 ইন্টু 30, ওই পার মান্থ হলো 279
জিরো 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 এত ওয়াট হলো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে তো ওয়াট বের করলাম না, কত কিলো ওয়াট বার করতে হবে আমাকে। তাহলে কিলো ওয়াট পার মান্থ কত, কিলোওয়াট মানে 1000 দিয়ে ভাগ, তার মানে 279 কিলোওয়াট। ঠিক হলো, কোনো অসুবিধা নেই। এবার আমাকে বিওটি ইউনিট বার করতে হবে, এত কিলোওয়াট হলো। ও সরি, দাঁড়াও, এগুলো তো আওয়ার দিয়ে গুণ করেছে না, এটা তো আবার হয়ে গেছে তো। হ্যাঁ ওয়াট আওয়ার, তাহলে এইটা হলো ওয়াট আওয়ার, তাহলে এত কিলোওয়াট আওয়ার, সরি এত ওয়াট আওয়ার, এত ওয়াট ইন্টু আওয়ার, এত ওয়াট ইন্টু আওয়ার, এত কিলোওয়াট হলো। তার মানে এত বিওটি ইউনিট, তার মানে মাসে আমার 279 ইউনিট কারেন্ট পড়বে, এত বিওটি, এটা মানে এত বিওটি। এবার ইউনিটের দাম ধরো সাপোজ 10 টাকা করে, তাহলে মাসে 2790 টাকার মতো বিল আসবে। হলো, তার মানে ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ করে দেবে সোজা, তাহলে বিল কত আসবে, বিল আসবে ধরো আমি যদি 10 রুপিস পার বিওটি ইউনিট ভাবি, তাহলে মোটামুটি আমার 2790, এটা সোজা হিসাব যদিও, এত টাকা বিল আসবে। হ্যাঁ, কিন্তু এত সোজা ক্যালকুলেশন ইলেকট্রিক্যাল বোর্ড করে না, ওরা আবার বিভিন্ন মানে 3 মাসের টোটাল বিওটি ধরে, তারপরে আবার বিভিন্ন রেঞ্জ আছে, সেটা আবার পার মান্থ হিসেবে করলে কম আসতো, সেটা আবার 3 মাসে টোটাল ইউনিট ধরো সাপোজ 1000 ইউনিট কারেন্ট পড়লো তোমার, তাহলে প্রথম 200 ইউনিট এত টাকা করে, পরের 200 ইউনিট এত টাকা করে, পরের 300 ইউনিট এত টাকা করে, পরের 400 ইউনিট এত টাকা করে, এরকম করে একটা বিল আসে। এটা সোজা হিসাব, আমরা যেটা করলাম একবারে সোজা হিসাব, পাতি 10 দিয়ে গুণ করে দিলাম, কিন্তু এতটা সোজা ইলেকট্রিক মানে ওরা করে না। ঠিক আছে, এতটা জিনিস, এতটা এরকম ক্যালকুলেশন কিন্তু মানে তুমি যদি ইউনিট দিয়ে টোটাল দিয়ে গুণ করো তাহলে ইলেকট্রিক বিল কিন্তু মিলবে না। ঠিক আছে, তুমি ইউনিটটা দেখে নেবে, ইউনিটটা লেখা থাকে ইলেকট্রিক্যাল বিলে, এবং বিলের উল্টো দিকে লেখা থাকে যে কত কত রেঞ্জে কত কত বিল, সেটা তুমি করবে, দেখবে রাফলি মোটামুটি এক আছে, তার সঙ্গে কিছু ওই মিটারের কিছু ভাড়া টাড়া আছে, এইসব নিয়ে বেসিক্যালি একটা টাকা আছে। হলো, এই হলো মোটামুটি আমাদের বিওটি ইউনিট। হলো, আর একটা জিনিস আছে, যদিও সেটা কেমিস্ট্রিরই জিনিস, হ্যাঁ, সেটা হলো তড়িৎ বিশ্লেষণের জন্য ফ্যারাডেজ ল, ফ্যারাডেজ ল ফর ইলেকট্রোলিসিস। আমি কিছু টার্ম বলে দিচ্ছি, সেগুলো পড়বে তাহলে। ফ্যারাডেজ ল ফর ইলেকট্রোলাইসিস, এটা কেমিস্ট্রিতেও আছে না, এটা কি হ্যাঁ আছে, স্যার, কেমিস্ট্রিতে আছে, ঠিক আছে আছে। ঠিক ঠিক। ডাব্লিউ ভ্যারিজেস কিউ হয়। হ্যাঁ, দুটো দুটো ল আছে, বলো দুটো ল কি কি, বলো। একটা হচ্ছে ওই ডাব্লিউ ভ্যারিজেস কিউ হয়, আর একটা ওই ডাব্লিউ ভ্যারিজেস ই আছে। একটা হলো ডাব্লু প্রপোর্শনাল টু কিউ, ডাব্লু কি, ডাব্লু হলো যে পরিমাণ ডাব্লিউটা পদার্থ, হচ্ছে যে পরিমাণ ওয়েট জমা হচ্ছে। রাইট, যে পরিমাণ পদার্থ ওই পাতগুলোতে জমা হয় অ্যানোড এবং ক্যাথোডে, আর কিউ হলো কারেন্ট, ক্যাথোডে। সরি কিউ হলো ক্যাথোডে। চার্জ, হ্যাঁ ক্যাথোডে, ক্যাথোডে তো ক্যাথোডেই বলছি। তো ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হয় সেটা হলো ডাব্লু, আর কিউ হলো এত অ্যামাউন্ট অফ চার্জ পাঠালাম। কিউ সমান, আমি এবার ডাব্লু ইজিক্যাল টু লেখে, কত লেখে বলো তো, জেড কিউ লেখে। লেখে লেখে জেড কিউ লেখে, জেড কিউ লেখে, তার মানে জেড ইন্টু আইটি, জেড মানে আবার আইটি। না কিউ মানে আইটি, হ্যালো, এই সরি, কিউ মানে আইটি। কিউ মানে আইটি, ঠিক একদম তাই, কিউ মানে আইটি। এখান থেকে জেড ইজিক্যাল টু, এই জেডটাকে কি বলে বলো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক, লিখে নাও, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তার মানে একক চার্জ পাঠালে যে পরিমাণ পদার্থ ক্যাথোডে জমা হয় সেইটা হলো আমার করেসপন্ডিং
তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। হ্যালো, আর সেকেন্ড ল বলছে যে ডাব্লু প্রপোর্শনাল টু, কি কার সঙ্গে প্রপোর্শনাল? ই, রাইট। হ্যালো, রাসায়নিক তুললাম। এইটা হলো রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক। হ্যালো, তারপর W1/W2 ইজিক্যাল টু E1/E2 বলা যেতে পারে। ঠিক আছে, হলো। আচ্ছা, এই রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে বলতে পারবে? এটা ডেফিনেশন পড়বে। স্যার, হ্যাঁ বলো। যে পরিমাণ তড়িৎ 1 সেকেন্ড সময় ধরে পাঠালে ক্যাথোডে তড়িৎ দ্বারে যদি 0.001 গ্রাম সিলভার অবক্ষিপ্ত হয়, এই পরিমাণ কারেন্টে ওই জেড বলে। জেড, জেড বলে, ঠিক। এইটারও ডেফিনেশন, এইটারও ডেফিনেশন পড়বে। একটা সিলভার দিয়ে আছে আর একটা কি আছে, হ্যাঁ, অন্য মেটাল দিয়ে আছে, মেটালের ওয়েটটা আলাদা হবে, ঠিক, একদম তাই। হলো। আচ্ছা, আর রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে? রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে? কোনো একটা চার্জ দিয়ে ভাগ করতে হয়েছে। চার্জ দিয়ে ভাগ করতে হবে, রাইট, Q/চার্জ দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, দ্য মাস অফ এ সাবস্টেন্স দ্যাট কম্বাইন উইথ or replace 1 mole of hydrogen or equivalent, it is calculated by dividing the atomic mass by the valency। মানে অ্যাটমিক মাসকে যোজ্যতা দিয়ে ভাগ করলে বেসিক্যালি ইটা পাওয়া যায়। ইটা কি করে পাওয়া যায়? অ্যাটমিক মাসকে যোজ্যতা দিয়ে ভাগ করলে বেসিক্যালি ই পাওয়া যায়। হ্যালো, এই হলো মোটামুটি আমাদের পুরো টপিকটা। ঠিক আছে, মোটামুটি আমাদের তাহলে আমরা শুরু করেছিলাম মেকানিক্স, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারে, তোমার মোশন, ফ্রেম অফ রেফারেন্স, কিছুটা ভেক্টর, হ্যাঁ, ওয়ার্ক ডান, পাওয়ার, আর্কিমিডিসের সূত্র, তারপরে পাস্কালের সূত্র, ভিসকোসিটি, সারফেস টেনশন, হ্যাঁ, এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এইগুলো এটা পড়িয়েছিলাম এই মডিউলটা। সেকেন্ড মডিউল হিটটা আমি পড়িয়েছিলাম, যে টেম্পারেচার কাকে বলে, থার্মাল এক্সপানশন কাকে বলে, সলিডের 3 রকম এক্সপানশন আছে, সলিডের, লিকুইডের 2 রকম আছে, গ্যাসের ক্ষেত্রে কেমন হয়, ঠিক আছে। তারপরে প্রেসার কোএফিসিয়েন্ট কাকে বলে, তারপরে তোমার বিভিন্ন স্পেসিফিক হিটের রিলেশন কীরকম, তারপরে ফার্স্ট ল, সেকেন্ড ল, জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, হিট ইঞ্জিন কেমন করে কাজ করে, কার্নট ইঞ্জিন কেমন করে কাজ করে, হ্যাঁ, এই সব কনভেকশন, কন্ডাকশন এবং রেডিয়েশন পদ্ধতিতে কী করে এক জায়গা থেকে আরেক জায়গায় হিট যায়, এই মডিউলটা পড়েছিলাম। তারপর থার্ড মডিউল যেটা আমি পড়ালাম সেটা হলো ম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি। সেখানে মোটামুটি প্রথমে আমরা বলেছিলাম ম্যাগনেটিজম কী করে আসে, তার এক্সপ্লেনেশন কি, BH, হ্যাঁ, তারপরে পারমিয়াবিলিটি, সাসেপ্টিবিলিটি, ডায়াম্যাগনেট, প্যারাম্যাগনেট, ফেরোম্যাগনেট, তারপরে আমরা পড়েছিলাম ভূচৌম্বক, হ্যাঁ, বিনতিকোণ, চ্যুতিকোণ, তার অনুভূমি উপাংশ, তারপরে অভিলম্ব উপাংশ বা লম্ব উপাংশ, ম্যাগনেটিক ফিল্ড কাকে বলে। তারপর আমরা ইলেকট্রোস্ট্যাটিকে গেলাম, কুলম্বস ল কী জিনিস, সেই ফোর্স, পোটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড, তারপরে তোমার ব্যাটারির ইএমএফ কেমন করে হয়, ওমস ল, তারপরে কার্সফ ভোল্টেজ ল, কার্সফ কারেন্ট ল, রেজিস্ট্যান্সগুলো সিরিজ প্যারালালে যুক্ত করলে কেমন হয়। এর আগের দিন আমরা অ্যাম্পিয়ার্সের সন্তরণ নিয়ম পড়েছি, সন্তরণ নিয়ম পড়েছি। তারপরে তোমার ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম পড়েছি, ডানহস্ত নিয়ম পড়েছি। তারপরে ম্যাগনেটিক ফ্লাক্স কী জিনিস, ভোল্টমিটার, অ্যামমিটার কী জিনিস, তারপরে লেঞ্জের সূত্র, এসি ভোল্টেজ। আর আজকে বেসিক্যালি এই জিনিসটা দিয়ে বেসিক্যালি আমাদের মোটামুটি জিনিসটা শেষ হলো। আচ্ছা, একটা জিনিস আমাদের পড়ায়নি, ওই যে একটা বলেছিলাম না যে ওরস্টেড এক্সপেরিমেন্ট দিয়ে আমরা প্রথম প্রমাণ করি
যে কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে কি হয় না, কারেন্ট গেলে আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড। ঠিক, তো ম্যাগনেটিক, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি অন্য একটা ম্যাগনেট রাখা যায়, ধরো নর্থ পোলকে রিপালসান করে, তাহলে রিপালসান হবে মানে মুভমেন্ট হবে, ঠিক আছে না? তো মুভমেন্টের দিকটা ওই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দিয়ে তৈরি হয়। অ্যাম্পিয়ারের এই নিয়মটা একটু পড়ে নেবে, অ্যাম্পিয়ারসের সন্তরণ, সাঁতার কাটছে একটা লোক দেখবে, সন্তরণ। মানে স্যার ম্যাগনেটিক ফিল্ডে যদি আরেকটা চুম্বককে আনা যায় তাহলে যে মানে অ্যাক্টিভিটিটা দেখাবে সেই দিকটা আর কি যেদিকে ডিফ্লেকশন অ্যাম্পিয়ারের হয়, সন্তরণ নিয়ম। হ্যাঁ, যেদিকে ডিফ্লেকশন হয় সেই দিকটা বেসিক্যালি আমার অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে পাই, ঠিক আছে? দেখবে বাঁ হাতটা কি ইন্ডিকেট করে, কোন মেরুটা ডিফ্লেক্ট হয় সেটা লিখবে। মানে বেসিক্যালি আমাকে কি করে শুতে হবে, কোনো একটা কারেন্ট এরকম যাচ্ছে, এর উপর উপর করে শুতে হবে, তাহলে রাইট হ্যান্ডটা এদিকে থাকবে, লেফট হ্যান্ডটা এইদিকে, রাইট হ্যান্ডটা এইদিকে থাকবে, লেফট হ্যান্ডটা এইদিকে থাকবে, এবং কোন হাতের ডিরেকশনে কোন মেরুটা ডিফ্লেকশন হবে সেইটা বেসিক্যালি বোঝা যাবে, আর কিছু না, হলো? এই হলো মোটামুটি আমাদের সিলেবাস, ঠিক আছে? তো লাস্ট মোটামুটি ধরো আজকে 10 তারিখ হয়ে গেল, ওই দু মাস 10 দিনে আমরা এই জিনিসটা মোটামুটি সিলেবাসটা কভার করা হয়েছে। এবার আমরা কিছু প্রবলেম করব, ঠিক আছে? আরও আমি হয়তো 4 কি 5টা ক্লাস নেব, সেই 5 দিনে আমরা কিছু প্রবলেম সলিউশন প্র্যাকটিস করব বেসিক্যালি। হ্যাঁ বলো, কি বলছো? ইলেকট্রিক থেকে একবার প্রবলেমের একটা ক্লাস দিন। দেবো সবই দেবো, শুধু ইলেকট্রিক্যাল থেকে নয়, ইলেকট্রিক থেকে সমস্যা দেবো সব থেকেই দেবো। মেকানিক্যাল 3টে মডিউল আছে, মোটামুটি 3টে মডিউল থেকে 3 দিন 3টে ক্লাস, মানে একটা একটা করে মডিউল থেকে একদম ক্লাস করেন দিয়ে একসঙ্গে মক নেবেন। ঠিক ঠিক তাই হয়, হলো? আচ্ছা, আজকে কিছু শর্ট টাইপের কোশ্চেন আছে যেরকম থাকে। স্যার, হ্যাঁ বলো। হুইটস্টোন ব্রিজের যে তুল্যরোধ ব্যাপারটা ওটা একটু বুঝাবেন আজকে, বেশ, বুঝতে পারিনি। আচ্ছা বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, হুইটস্টোন ব্রিজটা হলো একটা চতুর্ভুজে 4টে আর্মে 4টে রেজিস্ট্যান্স থাকে। আমি আর রেজিস্ট্যান্সগুলো আনলাম না, 4টে বাহুতে 4টে রেজিস্ট্যান্স থাকে, এবং এইখানে আমার ব্যাটারি থাকে, আর এইখানে আমার একটা গ্যালভানোমিটার থাকে। এই রেজিস্ট্যান্সটাকে বলে পি, এটাকে কিউ, এটাকে আর, এইটাকে এস বলি, হলো? তাহলে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল বলছে যে যদি পি বাই কিউ এইটা ইকুয়ালস টু আর বাই এস হয়, যদি হয়, তাহলে গ্যালভানোমিটারের এই আর্মটা দিয়ে কোনো রেজিস্ট্যান্স যায় না, মানে সরি কোনো কারেন্ট যায় না। তাহলে তুমি ভাবো যে কারেন্টটা তো এইখান থেকে আসছে, এইখান থেকে এসে, তাহলে কি হবে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি কারেন্ট না যায়, তাহলে এইখানে একটা কারেন্ট, ওই কারেন্টটা ভাগ হবে এই দুটো ভাগে, এই কারেন্টটাই এইটা দিয়ে চলে যাবে, এই কারেন্টটা এটা দিয়ে চলে যাবে, আবার দুটো যুক্ত হয়ে এটা দিয়ে চলে যাবে। তার মানে পি এবং কিউ সিরিজে আছে, একই রকম আর এবং এস এরা সিরিজে আছে, এবং পি প্লাস কিউ আর আর প্লাস এস এরা প্যারালালে আছে। তাহলে এরপর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে পারবে না? পারবে তো নাকি? বলো, কে বললে? স্যার, এখানে আরেকগুলো প্রবলেম থাকছে, যেগুলো ধরুন যে ত্রিভুজের মধ্য দিয়ে অনেকগুলো রেজিস্ট্যান্স যাচ্ছে, তার মধ্যে দিয়ে এবার কি আমাকে, হ্যাঁ এবার আমাকে অঙ্কগুলো, আমি এর শুরুতেও বলেছি আজকে যে এবার অঙ্কগুলো তুমি আমাকে পাঠাবে। এর পরের দিন থেকে তো শুধু প্রবলেমেরই লেকচার হবে, অতএব 2 ঘন্টা প্রবলেমের লেকচার মানে অনেক অঙ্ক হবে। এবার যেগুলো তোমার মনে হচ্ছে, এইটা হলো থিওরি, এবার তোমার যেগুলো মনে হচ্ছে, ধরো সাপোজ বলছি আমি, সাপোজ বুধবার নাগাদ একটা ক্লাস নেব, বুধবার রাত্রে, ঠিক আছে? তাহলে তুমি এর মধ্যে আমাকে পার্সোনালি অঙ্ক পাঠিয়ে রাখবে, গ্রুপে পাঠাতে হবে না, তুমি আমাকে পার্সোনালি পাঠিয়ে দেবে, সবাই পার্সোনালি পাঠিয়ে দেবে। আমি সেই অঙ্কগুলো এই পেজে কপি পেস্ট করে রাখবো, ঠিক আছে? বুধবারের আগে যতগুলো ঠিক অঙ্ক আছে, পাবো আমি ততগুলো এই পেজে কপি পেস্ট করে রাখবো, সবার অঙ্কগুলো আমি মানে মডিউল কি ভাগ করে দেবেন নাকি যে কোনো মডিউল? যে কোনো মডিউল থেকে, ওরকম মডিউল ভাগ করার কিছু নেই, তুমি যেখান থেকে, আমি যে 3টে মডিউল পড়িয়েছি সেই থেকে, সেখান থেকে অ্যাটলিস্ট করো,
ঠিক আছে, আমি জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, মেকানিক্স এটা করিয়েছি, তারপরে তোমার হিট করিয়েছি, আর এটা ম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিক এই সব নিয়ে করিয়েছি। বাকি যদি থাকে সেটা স্যারকে পাঠাবে, হলো, স্যারকেও সেরকম বলবে যে স্যার আপনার থিওরি তো পড়ানো হয়ে গেছে, তো সমর স্যার এরকম বলেছে আমরা পাঠিয়ে দিচ্ছি, ওইগুলোই করিয়ে দেন, আর আপনার তারপরে যা থাকবে সেইগুলো তো অবশ্যই করাবেন। ঠিক আছে, তো আপাতত আজকে হলো রবিবার, সোম মঙ্গল এই দুদিনে তোমার যেগুলো পারিনি আমাকে পাঠাতে থাকো, হলো, আমি এখানে কপি পেস্ট করে রাখবো, সব প্রবলেম আমি করিয়ে দেবো, যেগুলো প্রবলেম হচ্ছে বা যেরকম টাইপের অঙ্ক প্রবলেম হচ্ছে, একই টাইপের অঙ্ক দিও না, ঠিক আছে, তো যে টাইপের অঙ্ক প্রবলেম, ধরো একই টাইপের 3টে অঙ্ক আছে, তুমি একটা দাও, একটা পাঠিয়ে দেবে আমাকে, হলো, যেগুলোই পাঠাবে আমি পরের ক্লাসে আমি সলিউশন করে দেবো। বোঝা গেল কি বললাম, পরিষ্কার এই জিনিসটা? এবং যার, আমি আর একটা কথা বলি, ভীষণ কম্পিটিশান প্রচুর, অতএব যার যেখানে, কেউ একজন বলছিল আমাকে শুরুতে যে স্যার আমার এই জায়গাটাও একটু চাপ লাগছে, যে জায়গায় যার বেশি প্রবলেম আছে সে সেই রিলেটেড অঙ্ক বেশি করবে, ওটা বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সেই রিলেটেড প্রবলেম সে বেশি করবে, হলো, এবং যে যে প্রবলেম তাতে যদি 20টা হয়, 20, 50, 60, 70, 80, 90, যত প্রবলেম আটকাচ্ছে তুমি পাঠাও আমাকে, আমি করে দেবো। বোঝা গেল? তাতে যদি 5টা ক্লাসে না হয় আমাকে 7টা ক্লাস নিতে হয়, আমি নেব, কোনো অসুবিধা নেই তাতে। যা অঙ্ক হচ্ছে না আমাকে পাঠাও, হয় আমি করে দেব কিংবা হিন্ট দেবো, যাতে তোমরা তোমাদের হেল্প হয়ে যায়, হলো। আর বেশি দিন নেই, 20-22 দিন ক্লাস আছে আমাদেরও, মোটামুটি ধরো আমার এটা 11 নম্বর ক্লাস, স্যারেরও মনে হয় 12, 23টা ক্লাস, 22 থেকে 23টা ক্লাস হয়ে গেছে। এমনি মানে যা কথা বলেছিলাম বা যা কথা আপাতত 2.5 মাস আগে বলেছিলাম, তাতে আমাদের 7টা ক্লাস হলে হয়ে যায়, তাতে যদি আরও 3-4টে বেশি ক্লাস হয় তাতে আমরা দিয়ে দেবো, যদি ওই স্যার নাও দেয় আমি দিয়ে দেবো ক্লাস। বোঝা গেল? পরিষ্কার? তাতে যদি, আমি বারবার বলছি, যা প্রবলেম আটকাচ্ছে আমাকে পাঠিয়ে দাও, হলো, যেটা আমার যেরকম যেরকম আমার মনে হবে যে এইটা হোয়াটসঅ্যাপে বলে দিলেই হয়ে যাবে, সেটা সেরকম করে বলে দেবো, যে এইটা আমি করে পাঠিয়ে দিলাম সেরকম করে দেবো, এইটা ক্লাসে আলোচনা করার কথা সেইটা আমার উপর ছেড়ে দাও, কিন্তু প্রবলেম যা যা হচ্ছে না সেগুলো আমাকে পাঠিয়ে দাও। বোঝা গেল? পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। বলছি স্যার, আমাদের 9-10 থেকে বায়োসাভার্ট সূত্র পড়তে হবে? বায়োসাভার্ট সূত্র নেই, ঠিক আছে, তোমাদের সিলেবাসে নেই। আচ্ছা, আমি তো পড়াইনি তার জন্য। আপনার ওই মডার্ন ফিজিক্সে তো ওই গেট গুলো নেই, তো গেট গুলো কি পড়তে হবে? সেইটা ডিজিটাল স্যারকে বলবে, দেখো সেইটা সিলেবাসে নেই, পড়তে হবে কি হবে না সেইটা বলা খুব মুশকিল, ঠিক আছে। যেমন এর আগে যারা আর একটা কোশ্চেন, ওই আমাকে কেউ একটা ওই ইয়ের কোশ্চেন পাঠিয়েছিল লাস্ট, মাদ্রাসার কোশ্চেনটা মনে হয়, সেই কোশ্চেনটা আমি একদিন সলিউশন করে দেবো, মানে আমার পার্টের যেগুলো আছে ওই 40টা না কটা কোশ্চেন আছে, 60টা না কি, যাই হোক আমি অত দেখিনি আর কি, সেই কোশ্চেনটা আমি একদিন সলিউশন করে দেবো। আমাকে একটা মেয়েই অনেক দিন ধরেই বলছে, তো আমি তাকে কথা দিয়ে এসেছি যে হ্যাঁ হ্যাঁ করে দেবো, কোনো অসুবিধা নেই, সেইটা আমি একদিন টাইম করে দেবো বাবা, ঠিক আছে। কেউ একজন বলেছিল নাকি, কেউ বলেছে আজকে কি একজন যাই হোক বলেছিল, আমাকে মনে নেই, যাই হোক আমি করে দেবো, আমি তাকে কথা দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ করে দেবো, কোনো অসুবিধা নেই, তা আমি করে দেবো, সেই একটা ক্লাস নিয়ে আমি ওইটার সলিউশন আমার মডিউলে যেগুলো আছে সেইগুলো মোটামুটি আমরা আলোচনা করে দেবো, হলো। আচ্ছা, ঠিক আছে, বলো। আচ্ছা, এইখানে কোশ্চেনগুলোতে কিছু জিনিস আছে যেগুলো মাল্টিপল অ্যান্সার আছে, সেটা দেখো একটু, হ্যাঁ। আচ্ছা, কি প্রথম ল কি বলছে জুলসের ল, হিটিং স্টেজ দ্য হিট প্রডিউসড ইন রেজিস্টার ডিপেন্ডস অন, কারেন্টের উপর ডিপেন্ড করে, তার মানে এটা হবে রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টরের উপর ডিপেন্ড করে, টাইম অফ দ্য কারেন্ট ফ্লো তার উপর ডিপেন্ড করে, শেপের উপর আপাতত ডিপেন্ড করে না। আচ্ছা, শেপ অফ দ্য কন্ডাক্টর যদি বলতো তাহলে ডিপেন্ড করতো, এখানে কি বলেছে শেপ অফ দ্য রেজিস্টার, তার মানে রেজিস্ট্যান্স তাহলে তো দেওয়াই আছে, তাহলে রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে, হলো, আর শেপের উপর ডিপেন্ড করবে না, হলো। আচ্ছা, 2 নম্বরটা দেখো, H সমান I স্কয়ার আর T। ঠিক, জুল হিটটা ডিরাইভ ফ্রম, কোথা থেকে ডিরাইভ করা হয়েছে বলো তো? ও সরি 2 নম্বরটা না। আচ্ছা, H ইকুয়াল টু I স্কয়ার আর T, তারপরে VITও হবে, V স্কয়ার বাই RT হবে, হলো, বেশ, তাই হলো। তারপর
জুলের ল অফ হিটিংটা কনজারভেশন অফ এনার্জি, একদম কনজারভেশন অফ এনার্জি আছে আর ওহমস ল আছে, দুটো আছে। আছে। হলো, ঠিক আছে। তারপর আই স্কোয়ার আর টি হিজ, লেখাই তো আছে, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট, ঠিক কথা, কারেন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট স্কোয়ার্ড। ও প্রথমটা তো হবে না, সরি সরি, কারেন্টের উপর ডিরেক্টলি প্রপোর্শনাল টু না, পরেরটা আই স্কোয়ারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, এটা হবে ডিরেক্টলি প্রপোর্শনাল টু টাইম, ঠিক এটা হবে। পাঁচেরটা চলো, বলছে কারেন্ট যদি ডবল করা হয় তাহলে হিটটা কি হবে? 4 টাইমস। 4 টাইমস। 4 times। তারপর ভোল্টেজ যদি কনস্ট্যান্ট হয়, ইনক্রিজিং রেজিস্ট্যান্স ইনক্রিজিং হিট করবে, হ্যাঁ স্যার, তাই না? h1 v স্কয়ার বাই r। ও সরি সরি, না ভি স্কোয়ার বাই আর তো, তাহলে রেজিস্ট্যান্স যদি ইনক্রিজ করা হয় ডিক্রিজ করবে হিট, তাই না? হলো। তারপর ডিভাইস ওয়ার্কিং জুল, তারপরে বলো ডিভাইস ওয়ার্কিং অন এ জুল হিট, আচ্ছা জুল হিটের উপর ডিপেন্ড করে কোন? ইলেকট্রিক্যাল আয়রন। স্যার ইলেকট্রিক আয়রন হবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে, ইমালশন হিটার হবে, হিটার হবে, হ্যাঁ হবে, ফিলামেন্ট বাল্ব হবে, এটা হবে ফিলামেন্ট filament বাল্ব, bulb। ট্রান্সফরমারটা হবে না, ঠিক আছে। আচ্ছা তারপর একটা বলো, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট রিলেটস ওয়ার্ক অ্যান্ড হিটের সঙ্গে রিলেশন দেয়। তারপর ভ্যালু অফ জুল ইন এসআই ইউনিট, 1 জুল সমান কত গো? সমান ভ্যালু অফ 1/4.2 হবে ওই স্যার। 0.24 হবে স্যার, 0.24 ক্যালোরি পার জুল, 0.24 ক্যালোরি পার জুল। এই ভ্যালু অফ জুল ইন এসআই ইউনিট, জুলটাই তো এসআই ইউনিট, স্যার এসআই ইউনিট হলে জুল পার ক্যালোরি হবে না স্যার? জুলটাই তো ইউনিটটা তাহলে এসআই তো ভুল ইউনিট, দিচ্ছে যদি জুলটা ভুল, 0.2। না না এগুলো সবই ভুল দিয়েছে, এইটা তো এই না না এইটা এটা ভুল দেয়নি, এইটা এই কোশ্চেনটা ভুল দিয়েছে, ভ্যালু অফ জুল, ভ্যালু অফ, ও সরি জুল না এটা জে, ও সরি 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 সরি, তাহলে এইটা সরি, এত যান্ত্রিক তুল্যাঙ্ক তাহলে প্রথমটা স্যার। প্রথমটা ঠিক ঠিক ঠিক, এটা জে সরি। তারপরটা বলছে ইফ 1 ক্যালোরি সমান, এটা সোজা তো কত হবে? 100 ক্যালোরি সমান 420। 420 হবে, আর একটা 1 জুল ইজিক্যাল টু, এটাও হবে, উল্টো করে দাও, এটা হবে। 0.2। তারপরটা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট ওয়াজ ডিটারমাইন্ড বাই, আচ্ছা জুল, জুলের জুল, সাইন্টিস্ট জুল, ঠিক আছে। জুল। আচ্ছা তারপর ইউনিট অফ জে, এটা তো দেখলে ইউনিট লিখলে তো, জুল পার ক্যালোরি। হ্যাঁ জুল পার ক্যালোরি, জুল পার ক্যালোরি, হলো। তারপরে 2000 জুল ক্যালো কনভার্টেড ইনটু হিট কত হবে? 2000 জুলটা 4.2 দিয়ে গুণ করে দাও, তাহলে 4.2, হ্যাঁ 42 4.2, মানে 84 মানে 8.4, ওটাই অপশন থাকবে কোনটা বলো বলো? স্যার। 8.8 84 দিয়েই তো অপশনটা থাকবে, কিন্তু তা তো নেই, সবই তো 48 আছে, একটাই 8.4 আছে। তাই তো, 42 দুগুণে তো স্যার 84, তাহলে 8 4 দিয়ে শুরু হবে, কিন্তু সবগুলো তো 48 আছে, একটাই 8.4 আছে, ওটা তো মিলছে না। 1 জুল সমান তো 4.2 ক্যালোরি, তাই না? ক্যালোরি মিলছে না, এটা উত্তর ভুল আছে। এক এক ক্যালোরি সমান 4.2 ও জুল। আচ্ছা, না না হ্যাঁ তাহলে ঠিকই বলেছো, 1 ক্যালোরি সমান তো জুল আছে তো, হ্যাঁ 1 ক্যালোরি, 2000/4.8 4.2 হবে। হ্যাঁ করো কত দেখো, 2000/4.2 করো, কত আসছে? বলছে 480 আসছে মনে হয়, দেখো 4 দিয়ে ভাগ করলে 500 আসছে, তার থেকে একটু কম আসবে, 480 আসছে, 476.19। হ্যাঁ হলো 480, ঠিক আছে। ওই রকমই আসবে স্যার, ওই হ্যাঁ হয়টাই ওই তো, ওর 400। একটু কাছে আসবে, হ্যাঁ। তারপরে জুল এক্সপেরিমেন্ট অন জে, জুলে জে প্রুভ, আচ্ছা কনজারভেশন অফ এনার্জি, জুলের এক্সপেরিমেন্ট বেসিক্যালি কনজারভেশন অফ এনার্জি। তারপর বলো ফর্মুলা পর ইলেকট্রিক্যাল এনার্জি, এনার্জি বলছে কিন্তু পাওয়ার নয়, তাহলে কি হবে? ই ইজিক্যাল টু পিটি হবে, ভিআইটি হবে, I স্কয়ার আর টি। সবই হবে, সবই হবে, পিটি হবে,
আই স্কোয়ার আর টি হবে, ভিআইটি হবে ভি স্কোয়ার বাই আর ইন্টু টিও হবে। এসআই ইউনিট অফ ইলেকট্রিক্যাল জুল ওয়াট হবে, হলো? স্যার ইলেকট্রিক্যাল এনার্জি বলছি ও তো স্যার, সরি পাওয়ার সরি না তো সরি, স্যার, পাওয়ার না তো, ঠিকই বলেছো। জুল হবে। জুল হবে আর কিলো ওয়াট আওয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কিলোওয়াট আওয়ার হবে। তারপর বলো। ও এইটা এইটা উম, ওটা প্রথম অপশন, 10⁶ হবে। এইটা বাদ দাও দিয়ে, হ্যাঁ লিখে দাও এটা 3.6 যদি 3.6 হয় ইন্টু 10⁶ এত 6 কিলো ওয়াট আওয়ার। এটা ভুল আছে, যাই হোক, হলো? তারপর 100 ওয়াট বাল্ব ফর 10 আওয়ার, তাহলে কত কিলো ওয়াট আওয়ার হবে দেখো তো একটু। 1 কিলোওয়াট আওয়ার, 1 এক কিলোওয়াট কিলো আওয়ার। ওয়াট আওয়ার, ভেরি গুড, ঠিক আছে। 18টা হলো 1 কিলো ওয়াট আওয়ার। বেশ, তারপর ইজিক্যাল টু এটাও ভিআই। হবে, এত ওয়াট আওয়ারও হবে, 1000 ওয়াট আওয়ার মানে 1 কিলো ওয়াট, দুটোই হবে। আচ্ছা, তারপর এটা বলো, 19এরটা ও বলো। আচ্ছা, মানে ঠিকই, দুটোই হবে। এবার পাওয়ার হলো এনার্জি ইনটু টাইম, না হবে না, এনার্জি বাই টাইম। পাওয়ার মানে তো এনার্জি বাই টাইম হবে, টাইম ইনটু এনার্জি, এনার্জি ইনটু ভোল্টেজ, এনার্জি ইনটু ভোল্টেজ হবে না, না। তারপর 20 বলো, ইন এ রেজিস্টার ইলেকট্রিক্যাল এনার্জি বিকাম, রেজিস্টার থেকে কি হয়, ইলেকট্রিক্যাল এনার্জি, রেজিস্টারে হিট উৎপন্ন হয়, তাহলে হিট হিট এনার্জিটা এনার্জি। ট্রান্সফার হয়, রাইট। তারপর বিওটি ইউনিট মেজার কি, এনার্জি মাপে, এনার্জি। হলো? তারপর এটা তো বললাম, বিওটি মানে হলো 1 বিওটি 1 কিলোওয়াট আওয়ার হবে, হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, 3.6 ইনটু 10⁶ এক হবে। কিলোওয়াট আওয়ার তো হবে, তার সঙ্গে হবে 3.6 ইন্টু 10⁶ কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার, এটা হবে। তারপর বলো, ইলেকট্রিক্যাল বিল ক্যালকুলেটেড ইন বিওটি ইউনিট ইন্টু রেট বিওটি পার ইউনিট। ইউনিট, হ্যাঁ এইটা এত রেট, হলো? তারপর 2 কিলোওয়াট হিটার ফর 3 আওয়ার, 6 6 বিওটি। কিলোওয়াট আওয়ার বা 6 বিওটি ইউনিট, একই, ঠিক? বা যদি গুণ করো এইটাও হবে, যাই হোক এখানে আপাতত ওই 3.6কে যদি তুমি মোটামুটি 6 দিয়ে গুণ করো, 18, 21.6 ইন্টু 10⁻, এটা 6 আছে, বুঝলে? এত এত কিলোওয়াট আওয়ার আছে, তো এটাও হবে, হলো? তারপর 60 ওয়াটের ফ্যান 5 দিন 30 দিয়ে কনজিউম করে, বলো এটা এতে দেখো কত হচ্ছে, দেখো 3 আসছে যে স্যার, কোনটা কোন, 60 ইনটু 5 ইনটু 30 বা 1000 কিলোওয়াট, 6 এই তো ইন্টু 5 25। মানে 300, 300 ইন্টু 30 না, 300 ইন্টু 30 মানে 9, 300 ওহো, ইন্টু 30 মানে 9000, তার মানে 9, 9000 বাই 1000। হ্যাঁ 9 9, তার মানে 1000, 9 বিওটি বাই 9 কিলোওয়াট ইউনিট, হলো? তারপর ইলেকট্রিক্যাল বিল ডিপেন্ডস অন, কিসের উপর ডিপেন্ড করে গো, টাইম অফ ইউসেজের উপর তো ডিপেন্ড করবেই, পাওয়ার, পাওয়ার রেটিংয়ের উপরেও ডিপেন্ড করে, পাওয়ার রেটিং হবে। ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্টের উপর, নাম্বার অফ অ্যাপ্লায়েন্সের উপরেও ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তাই না? টোটাল কিলোওয়াট আওয়ার বার করতে যা যা জিনিস লাগে সবই উপরেই ডিপেন্ড করে। আচ্ছা, তারপর এটা তো সোজা কল, 27টা কত, বিওটি। বিওটি, তাই না? লাস্টেরটা হবে স্যার, হ্যাঁ 3.6 হ্যাঁ, ইনটু এটা 10 টু এটা দি এটা পাওয়ার ঠিক 6। আছে, ঠিক, এটাও হবে, এটাও হবে, এটাও হবে, ঠিক কথা। তারপর হিট, হিট ইন 5 এইচ মোল সমান আই স্কোয়ার আর টি। আই স্কোয়ার আর টি, মিনিটটাকে সেকেন্ড করো, বলো কত আসছে। আই স্কোয়ার আর টি কিন্তু ক্যালোরি হবে, এটা হবে 4.2 600। দিয়ে গুণ করবে কিন্তু, হ্যাঁ। আই স্কোয়ার মানে 4, 24 আর 100, মানে 20, 20 ইন্টু 12,000। 20 ইন্টু 600, 12,000 স্যার। 12,000 কি 1200? 20 ইন্টু 600, 12,000ই তো হচ্ছে, 12,000। 12,000 হচ্ছে। 12,000। আই স্কোয়ার আর টি 12,000 করছো, আই স্কোয়ার আর টিটা কোন ইউনিটে গো, এইটা তো এইচ এর ইউনিট, তার মানে এত ক্যালোরি, ভুল দেওয়া আছে, তোমরাও ভুল করছো।
একে 4.2 দিয়ে যদি গুণ করো তাহলে জুলে আসবে, এর মধ্যে কোনোটাই ঠিক নেই, বুঝলে? যদি 12,000 করতেই হয় তাহলে এত ক্যালোরি করতে হবে। ওকে জুলে করতে গেলে 4.2 মানে 48,000-এর কাছাকাছি হয়ে যাবে। হলো? বুঝতে পারলে? তারপরে বলো। আচ্ছা স্যার। হুম। আচ্ছা। তারপরে বলো। 500 ওয়াট স্যার মোটর 2 কিলোওয়াট আওয়ার। 2 কিলো ওয়াট আওয়ার, ঠিক, 2 কিলো ওয়াট আওয়ার বা 2000 ওয়াট আওয়ার, একই ব্যাপার। হলো? 2000 ওয়াট আওয়ার। উইচ ইজ কারেক্ট। 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা ঠিক না? 1 জুল হিটিং আই স্কোয়ারের সঙ্গে বিওটি সবগুলোই ঠিক আছে। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। বিওটি ইউনিট মানে 1 কিলো ওয়াট আওয়ার, পাওয়ার ইন্টু টাইম মানে এনার্জি, সবই ঠিক আছে। হলো? তারপর এইখানে কিছু আছে, বলো তাড়াতাড়ি বলো, সোজা আছে। থার্মো ইলেকট্রিক এফেক্ট কি থেকে কি হয় বলো? প্রথমটা হবে স্যার হিট থেকে ইলেকট্রিসিটি। থার্মো ইলেকট্রিক এফেক্ট ইনভলভ হিট থেকে ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি থেকে সে হিট, দুটোই তো হবে বোথ স্যার। ডিরেকশন ডিপেন্ডেন্ট অন এফেক্ট, কনভার্সন অফ লাইট ইনটু এটাই ইলেকট্রিক হবে স্যার। এনার্জি। কোনটা হবে? ওই বোথ ডিরেকশন ডিপেন্ডিং অন এফেক্ট। বোথ ডিরেকশনস মানে না না, মানে ওই সিবেক পেল্টিয়ারের এরকম কিছু ভাবতে হবে কি না? এই হিট দুটোই টু হবে, ইলেকট্রিসিটি হিট থেকে করলেই হবে। ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি থেকে হিট, দুটোই হবে। হ্যাঁ, ওটাই বলতে চাইছি, ওই দুটো হবে। ঠিক, তারপরে বলো সিবেক এফেক্টে কি হয়? সিবেক এফেক্টে টেম্পারেচার হিট ডিফারেন্সে হিট ইএমএফ তৈরি থেকে হয়, মানে প্রথমটা। হিট থেকে ইলেকট্রিসিটি। জেনারেশন অফ ইএমএফ ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স, হলো? ঠিক আছে। তারপর সিবেক কোএফিসিয়েন্টের ইউনিট কি? ভোল্টেজ পার কেলভিন। ভোল্ট পার কেলভিন বা ভোল্ট পার ডিগ্রি সেলসিয়াস। একই, হ্যাঁ হ্যাঁ, এক মানে 1 ভোল্ট পার কেলভিন মানেই কিন্তু 1 ভোল্ট পার ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তারপর পেল্টিয়ারটা বলো। কারেন্ট যদি ফ্লো করে তাহলে হিট জাংশনে কারেন্ট ফ্লো থ্রু জাংশন অফ টু মেটাল। তা তো হলো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাইড, ম্যাগনেটিক ফিল্ড, এইটাই হবে তাহলে। অপশন এ। হ্যাঁ, অপশন প্রথমটাই হবে। পেল্টিয়ারে কারেন্ট করলো তাহলে দুটো জাংশনে বেসিক্যালি তোমার ইয়ে হবে, কি বলে, এখানে লেখা উচিত ছিল পেল্টিয়ার এফেক্ট অকার্স ওয়েন কারেন্ট ফ্লো থ্রু জাংশন অফ টু মেটালস, তাহলে হিট হিট ইভলভ অর অ্যাবজর্ব, এই গোটাটাই লিখতে হবে। বেশ, হলো। তারপর থমসন অপশন এ। থমসনটা কি হবে? হিট প্রডিউস ইন এ কন্টেনার উইথ 1 নম্বরটা স্যার। কারেন্ট, হলো। তারপর আচ্ছা, সিবেক। সিবেক থার্মো ইলেকট্রিক এফেক্ট ওয়াজ ফার্স্ট, বললাম তো সিবেকের, হলো। তারপর পেল্টিয়ার এফেক্ট ইজ, আচ্ছা পেল্টিয়ার এফেক্টটা কি না, কারেন্ট যাবে তার জন্য কোল্ড বা হোল্ড মানে হিট হবে, তাহলে রেফ্রিজারেটরের মধ্যে কোল্ড জাংশনটা তৈরি হয়, বুঝলে? হলো। তারপর ইন এ থার্মোকাপল দ্য ইএমএফ প্রডিউস ডিপেন্ডস অন, কার উপর ডিপেন্ড করবে? থার্মোকাপলে ইএমএফটা অপশন বি। মেটালের উপর ডিপেন্ড তো করবেই, টেম্পারেচার ডিফারেন্স আচ্ছা করুন। এটার উপরেও ডিপেন্ড করবে, লেন্থের উপর ডিপেন্ড করবে করবে। না, আর এই দুটোর উপর, নেচার অফ দ্য মেটাল অ্যান্ড টেম্পারেচার ডিফারেন্স। তারপর দ্য নিউট্রাল টেম্পারেচার, ও আচ্ছা এইটা একটু বলা হয়নি, আচ্ছা বলে দিচ্ছি। আচ্ছা এইটা একটু শোনো, এটা একটু বলা হয়নি, সরি। আচ্ছা, এই যে আমাদের বলছি না যে থার্মো ইএমএফ তৈরি করবে টেম্পারেচার ডিফারেন্স দিলে সিবেক এফেক্টে, তার একটা গ্রাফ আছে, বুঝলে? সেই গ্রাফটা কেমন হয়, যদি আমি ই ভার্সেস হট জাংশনের টেম্পারেচার প্লট করি এবং
কোল্ড জাংশনের টেম্পারেচারটাকে যদি আমি জিরোতে রাখি, কোল্ডের টেম্পারেচারটা 0°C রেখেছি, তাহলে গ্রাফটা এরকম হয়। অন্য টেম্পারেচারে রাখলে কেমন হয় সেটাও দেখাচ্ছি পরে। এইরকম হয়। হ্যালো, যেখানে এই যে পয়েন্টে ইএমএফটা হাইয়েস্ট হয় সেটাকে বলে নিউট্রাল টেম্পারেচার। নিউট্রাল টেম্পারেচার। আর যে টেম্পারেচারে আবার জিরো হয়ে যায় সেটাকে বলে ইনভার্সান টেম্পারেচার, আবার উল্টে যায় তার জন্য। হ্যালো, কিন্তু এটা প্যারাবোলিক নেচার। হ্যালো, কিন্তু যদি এর ফর্মুলা হলো এটি স্কোয়ার প্লাস বিটি, এরকম এরকম ফর্মুলা। হ্যালো, তাহলে টিএনটা বলো তো কত? টিএনএ কি? ইটা ম্যাক্সিমাম, তার মানে ডিই ডিটি 0। এটা ছোট হাতে টি করে দাও, বা যাই হোক হলো, ছোট হাতে টি দিয়ে করে দিচ্ছি। তাহলে 280 প্লাস বি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0, তার জন্য টিএন এর জন্য। তাহলে টিএন আছে মাইনাস বি বাই 2a, বা এটা যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে। এটি স্কোয়ার মাইনাস বিটি যদি থাকে তাহলে প্লাস হয়ে যাবে, মাইনাসই করে দাও, এইখানটায় মাইনাস করে দাও, তাহলে এটা মাইনাস হবে, তাহলে এটা প্লাস হবে। হলো? এবং ইনভার্সান টেম্পারেচার কত? তাহলে এটি স্কোয়ার মাইনাস বিটি এ বাই আরবি হয় না স্যার? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এ বাই আরবি হয় না টিআই সমান? না 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 না, ওটা তো ইনভার্সান ওটা তো ইনভার্সান টেম্পারেচার গ্যাসের জন্য। এটা না না না, এই ওই আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা গ্যাসের বাবা। এইটা হলো এটি মাইনাস বি, তার মানে বি বাই এ হবে। এটা ইনভার্সান টেম্পারেচারটা হলো বি বাই এ, এটা ইনভার্সান টেম্পারেচার ফর থার্মোকাপল। হ্যালো, আচ্ছা, যদি এইটা, এটা তো কোল্ড, গ্রাফটা হলো কোল্ড জাংশন, যদি আমি জিরোতে রাখি। যদি জিরোতে না রাখি, ধরো সাপোজ আমি কোল্ড জাংশনটা 5-এ রাখলাম, তাহলে 5 থেকে শুরু হবে, বুঝলে এইটা। কিন্তু এই টিএন আর এখানকার টিএন একই হবে। হ্যালো, শুধু ইনভার্সার টেম্পারেচারটা 5 কমে যাবে। ঠিক আছে? নিউট্রাল টেম্পারেচার কোল্ড জাংশনের উপর ডিপেন্ড করে না, লিখে রাখো। নিউট্রাল টেম্পারেচার, তার জন্যই নিউট্রাল বলে, does not depend on cold junction temperature. cold junction temperature। হ্যালো, এবার এখানে আমি বলছি, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ, অঙ্ক করতে সুবিধা হবে। ধরো এটা সাপোজ 300 কেলভিন, যদি এটা 5°C থেকে শুরু হয় কোল্ড জাংশনের টেম্পারেচার, তাহলে এই ইনভার্সান টেম্পারেচারটা হয়ে যাবে। আচ্ছা, এইটা হলে মোটামুটি 150, তো 150, এটাও 150, এবং 150 রেসপেক্টে সিমেট্রিক হবে। তারপরে 5 থেকে 150 মানে কত? 145। ঠিক? তাহলে 150 প্লাস 145 কত হবে? 295। আমরা আগে যা ছিল তার থেকে 5 মাইনাস করে দিয়েছি। হ্যালো, এবং মনে রাখো যে কার্ভ ইজ সিমেট্রিক, কার্ভ ইজ সিমেট্রিক অ্যাবাউট টিএন। তার মানে এই টেম্পারেচারটা আর এই টেম্পারেচারটা সমান হবে। হ্যাঁ, এটা মনে থাকে। অর্থাৎ নিউট্রাল টেম্পারেচার বলে দিল আর কোল্ড জাংশনের টেম্পারেচার বলে দিল, তাহলে টিআই বার করতে পারবে। টিআইটা হলো, সরি এইটা টিএন, সরি এটা ভুল লিখেছি। টিআইটা, এইটা টিএন, এইটা টিআইটা দেখো টিএনটা একই আছে দুটোতেই। হ্যালো, যদি তোমাকে বলে 10°C কোল্ড জাংশনের টেম্পারেচার 10°C, টিএনটা 150 আছে, তাহলে ওটা হয়ে যাবে 300 জায়গায় হয়ে যাবে 290। ঠিক আছে? আচ্ছা, এইটুকু মনে রেখো। আর স্যার লাস্ট লাইনটা কি লিখলেন? কার্ভ ইজ সিমেট্রিক অ্যাবাউট টিএন, টিএন এর রেসপেক্টে সিমেট্রিক হয়। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা স্যার ওই 295 যেটা কি কেলভিনে লিখলেন তো? হ্যাঁ, কেলভিনে লিখেছি, কেলভিনে লিখেছি।
সব টেম্পারেচার একই লিখেছি। 5 বিয়োগ করে দিয়েছি 300 থেকে। না ও এটাও তাহলে কেলভিন হবে, এটাও 5 ডিগ্রি কেলভিন হবে। হ্যাঁ আমি ওটাই জিজ্ঞেস ঠিক করছি, মানে মিলছে 5 না তো। ডিগ্রি কেলভিন হবে, ঠিক। আচ্ছা এবার বলো দ্য আর নিউট্রাল। 100, আর এটা নিউট্রালটা 150, ওটাও তো কেলভিনে, হ্যাঁ ওটাও তো হ্যাঁ ডিগ্রি হ্যাঁ, সেন্টিগ্রেডে না না আছে না? ডিগ্রি সেন্টিগ্রেডে না, সবগুলোই কেলভিন রে বাবা, ওনাতে তো মাইনাস করা যাবে না হঠাৎ করে। আচ্ছা তারপরে বলো দ্য নিউট্রাল টেম্পারেচার ইন এ থার্মোকাপল ইজ, কি বলো, ইএমএফটা ম্যাক্সিমাম, তার মানে এটা হলো। তারপর স্যার বলো। স্যার আমি বেরিয়ে যাচ্ছি, আমার কেমিস্ট্রি পড়া ঠিক আছে। আছে ঠিক আছে ঠিক আছে, আর 5-7 মিনিট, খুব জোর। আর বলছি স্যার এই পেজটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, হ্যাঁ দেবো দিয়ে দেবো। পরে বের করে নিয়ে আচ্ছা পড়ে নেব। থার্মোইলেকট্রিক ঠিক পাওয়ারটা আছে। ডিফাইন্ড অ্যাজ ডিই ডিটি, হ্যাঁ হলো। এবার এর ইউনিট কি, ভোল্ট পার ডিগ্রি সেন্টিগ্রেড বা মাইক্রো ভোল্ট পার ডিগ্রি সেন্টিগ্রেড এরকম টাইপের হলো। ডিডিটিটা হলো থার্মোইলেকট্রিক পাওয়ার। আচ্ছা তারপর কপার, চারেরটা কপার কনস্ট্যান্ট থার্মোকাপল দ্য মেটাল পেয়ার ইজ চুজেন বিকজ, ও আচ্ছা এর ক্ষেত্রে হাই পেল্টিয়ার সিবেক কোএফিসিয়েন্ট দেখা যায় হলো। তারপর হট জাংশন অফ এ থার্মোকাপল ইজ ইউজুয়ালি, যে টেম্পারেচার জিরো মানে কোলটাকে জিরোতে রেখে এক্সপোজ টু দ্য টেম্পারেচার মেজার, যেটা টেম্পারেচার বার করতে হবে তার হলো। তারপর কি বলছে, কোল জাংশন কম্পেনসেশন ইজ থার্মোকাপল ইজ নিডেড টু, cold junction compensation in thermocouple is needed to measure the actual temperature difference আছে। হ্যাঁ ঠিক আছে। তারপরে for small temperature difference the Seebeck coefficient linear with delta t, এটা মনে থাকবে তো, মানে সিবেক কোএফিসিয়েন্ট তো টেম্পারেচার, সিবেক ইএমএফটা তো যদি, আচ্ছা নর্মালি বললাম প্যারাবোলিক এরকম হয়, কিন্তু সেটা অনেকটা টেম্পারেচার ডিফারেন্স হলে, যেহেতু কিন্তু যখন স্মল টেম্পারেচার ডিফারেন্স হবে তখন এই পার্টটাই শুধু পাওয়া যায়, তখন লিনিয়ার হবে, তার মানে ডেল্টা এর সঙ্গে লিনিয়ার হবে হলো। কিন্তু যদি বলে এমনি সিবেক ইএমএফটা টেম্পারেচার ডিফারেন্সের সঙ্গে কেমন করে প্রপোর্শনাল, তাহলে বলবে প্রপোর্শনাল নয়, সেটা প্যারাবোলিক, মানে এটি স্কোয়ার প্লাস বিটি। কিন্তু যদি স্মল টেম্পারেচার চেঞ্জ বলে, ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বললে 5 ডিগ্রি বা 10 ডিগ্রি পর্যন্ত বাড়ানো হলো, ঠিক আছে, সেই ক্ষেত্রে লিনিয়ার হবে, মানে প্যারাবোলিকের প্রথম পার্টটা হবে। আচ্ছা তারপর দ্য সিবেক কোএফিসিয়েন্ট ক্যান বি পজিটিভ অর নেগেটিভ, এটা টেম্পারেচার না স্যার? টেম্পারেচার নয়, মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, ও মেনলি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে হলো, মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে। তারপর পেল্টিয়ার হিট ইজ প্রপোর্শনাল টু কারেন্ট আছে, হ্যাঁ কারেন্ট, কেন এই পেল্টিয়ার কোএফিসিয়েন্টটাই তো কারেন্টের সঙ্গে, এটাই তো পাই আই টি, মনে পড়ছে না, এটাই হিট কতটা অ্যাবজর্ব হলো বা কতটা হিট ইভলভ হলো, পাই আইটি, আই এর সঙ্গে প্রপোর্শনাল। আচ্ছা পেল্টিয়ার কোএফিসিয়েন্ট হ্যাজ এ ইউনিট, কি ইউনিট গো, জুল পার কুলম আছে, জুল পার কুলম, জুল পার কুলম। ঠিক। তারপর থমসন এফেক্টে হিট প্রডিউস ডিপেন্ডস অন টেম্পারেচার গ্রেডিয়েন্ট আছে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট এন্ড কারেন্ট। একদম এটা। তারপর থমসন কোএফিসিয়েন্ট ইজ জিরো, কনস্ট্যান্ট সিবেক কোএফিসিয়েন্ট যদি থাকে তাহলে থমসন কোএফিসিয়েন্ট জিরো হয়, যদি সিবেক কোএফিসিয়েন্টটা টেম্পারেচারের ফাংশন না হয় তাহলে থমসন কোএফিসিয়েন্টটা জিরো হয়, কিন্তু নর্মালি তো সিবেক কোএফিসিয়েন্ট টেম্পারেচারের ফাংশন, তাহলে থমসন কোএফিসিয়েন্টটা তাহলে জিরো হবে না হলো। আচ্ছা তারপরে কি বলছে, দ্য সাইন অফ পেল্টিয়ার কোএফিসিয়েন্ট ডিটারমাইন্স দ্য ডিরেকশন অফ হিটিং অর কুলিং এর জাংশন। রাইট এটা। তারপরে বলছে থার্মোইলেকট্রিক জেনারেটরস ওয়ার্ক অন সিবেক এফেক্ট, থার্মোইলেকট্রিক জেনারেটর মানে তাপ থেকে ইলেকট্রিক উৎপন্ন হয়, তা সিবেকটাই তো তা হয়, তাপ থেকে ইলেকট্রিক্যাল এনার্জি উৎপন্ন হয়। থার্মোইলেকট্রিক কুলার্স ওয়ার্ক অন, কুলার যখন বলছে তখন কিন্তু পেল্টিয়ার, জেনারেটর মানে কারেন্ট তৈরি করছে, এমনি জেনারেটর কি হয়, মেকানিক্যাল এনার্জি থেকে কারেন্ট তৈরি হয়, তাহলে থার্মোইলেকট্রিক্যাল জেনারেটর তখন কিন্তু কারেন্ট তৈরি করছে, তার মানে সিবেক এফেক্ট।
কিন্তু থার্মো ইলেকট্রিক কুলার যখন হবে তখন টেম্পারেচার ডাউন করছে, তাহলে পেল্টিয়ার হবে। হলো? তারপর থার্মো ইলেকট্রিক্যাল ডিভাইসেস আর প্রেফার্ড হোয়েন, যখন এটা যাই মুখস্থ করবে, সাইলেন্ট অপারেশন হবে, বেশি শব্দ করবে না, আর কোনো মুভিং পার্ট থাকবে না। হ্যাঁ, কেন বলো তো? তার কারণ হলো মুভিং পার্ট থাকলে ফ্লাক্সের চেঞ্জ হবে, তখন অন্য কারণে কারেন্ট তৈরি হবে। থার্মো ইলেকট্রিক্যাল ডিভাইস যেগুলো হয় সেগুলো নর্মালি মানে মুভ করে না। হলো? তারপর কমন মেটেরিয়াল ফর থার্মো ইলেকট্রিক মডিউল, সেটা হলো প্লাটিনাম আছে না? তো প্লাটিনাম তো নেই, বিসমাথ আছে তাহলে, হ্যাঁ বিসমাথ টেলুরাইড এইটা। আচ্ছা, তারপর দ্য এফিসিয়েন্সি অফ থার্মোইলেকট্রিক জেনারেটর ইনক্রিজেস হায়ার টেম্পারেচার ডিফারেন্স যখন হবে তখন এফিসিয়েন্সি ভালো, কারণ তত বেশি কারেন্ট তৈরি করবে। আচ্ছা, তার থার্মোইলেকট্রিক টেবিল দ্য ইএমএফ ভ্যালু আর ট্যাবুলেটেড উইথ রেসপেক্ট টু, ও আচ্ছা প্ল্যাটিনামের রেসপেক্টে করা হয়। আচ্ছা, তারপর কি বলছে? থার্মোইলেকট্রিক রেফ্রিজারেটর হিট ওয়ান জাংশন কুল, ঠিক হয়, এটাও কোল্ড বোথ জাংশন, এটাও হতে পারে নাকি? না না, দাঁড়াও হিটকে প্রমাণ ধাতু হিসেবে ব্যবহার করা। না না, এইটা হিট ওয়ান জাংশন অ্যান্ড কুল আদার, এইটা হলো? একটা জাংশনে কুল, একটা জাংশনে হিট হবে। ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দ্য থার্মোইলেকট্রিক মেটেরিয়াল শুড বি হাই সিভেক্ট এফেক্ট হবে, হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ভালো কারেন্ট যাবে না তো, লো থার্মাল কন্ডাক্টিভিটি, টেক অল অফ দ্য অ্যাবাভ। হলো? আচ্ছা, এইটা কি লিখেছে? ফিগার অফ মেরিট। আচ্ছা, তো ফিগার অফ মেরিটে এটা এটা লেখাটা ঠিক নেই। ফিগার অফ মেরিট এই এস স্কোয়ার আছে, এস স্কোয়ার সিগমা টি কে জেড। আচ্ছা ঠিক আছে, এটা থাক, ফিগার অফ মেরিট লাগবে না, থাকো। আর লাস্ট এটা কি বলছে? হুইচ এফেক্ট ক্যান বোথ হিটিং অ্যান্ড কুলিং ডিপেন্ডিং অন কারেন্ট, এটা পেল্টিয়ার। হলো? এই হলো মোটামুটি তোমাদের সিলেবাসের পার্ট। এর পরের দিন কি কি করতে হবে সেটা অলরেডি বলা হলো, সেইটা তাহলে করো।